আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কার প্রাপ্য? কার সংসারে আয়সা তুমি কার প্রাপ্যতা দেখাও? মাতব্বরি কম করো। আসার পর থেকেই শান্তি খাইতে শুরু করছো। সবটা কথার মধ্যে মাতব্বারি চালান দাও। তোমারে কে ডাকছিল আমার সংসারে? দূর থেকেই পোড়ার ঘাড়ে বৈশা মাথা নষ্ট করছো। এখন ঘরে আয়সা দিন রাত তারে সংসার ছাড়া করতাছো। উল্টাপাল্টা বলবেন না আম্মা। এসব কথা হয়তো আমার চেয়েও বেশি খারাপভাবে চাপতে পারে আপনার ছেলের ওপর। স্বাভাবিক ব্যাপারগুলো আপনি বরাবরই অস্বাভাবিক করে তোলার চেষ্টা করেন। সঠিক জায়গায় হাল চাষ করতে পারেন না। চ্যাটাং চ্যাটাং কথা চালাইও না। কোন হাল কোন জমিতে চাষ করা লাগে সেই সব তোমার শেখাইতে হইব না। নম্র স্বভাবের হইয়া থাকতে পারলে এই বাড়ি থাকো, আর না হয় দূর হও। কোনো অশান্তির ছায়া আমি বাড়ির সীমানায় রাখবো না। ঠোঁট কার্নিশে তার ছেলের হাসির জায়গায় শ্রাবণ। কেন জানি এখন আপনাকেও দোষারোপ করতে ইচ্ছে হয় আপনার স্বার্থপরতা মনোভাবের কারণে, কিন্তু করব না। হয়তোবা অতি কষ্টের চাপেই স্বার্থপর হয়ে যাচ্ছেন। একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, আমি আপনার ইচ্ছায় এই বাড়িতে আসিনি, তো আপনার ইচ্ছায় যাওয়ারও প্রশ্নই আসে না। কথা বলেই বসা থেকে কাঁথা টেনে শুয়ে পড়ে শ্রাবণ। পারভিন ক্ষিপ্ত হয়, আরও কান্না পায় মনের ক্ষিপ্ততায়। থমথমে মুখে হনহনিয়ে চলে যায় রান্নাঘরে। মাথায় হাত চেপে টেবিলে কোনোই ভর করে টুলে বসে থাকে আনমনে দুঃখের চাঁদের পুনতে। স্বামী ছেলে, ছেলের বউ সব দিক থেকেই নিজেকে বড় অসুখী মনে হচ্ছে তার। শ্রাবণ শুয়ে পড়লেও চোখে ঘুম নেই, মাথা ভর্তি দুশ্চিন্তা। এ বাড়িরও দুশ্চিন্তা, বাড়ির বাইরেরও দুশ্চিন্তা। কোন দিক রেখে কোন দিকের ব্যবস্থা আগে করা দরকার ভেবে পাচ্ছে না। প্রায় বিকাল হয়ে এসেছে। ইফতেখার ফিরেছে বাড়িতে। মোটরসাইকেলের শব্দে শ্রাবণ বাইরে ফিরে তাকিয়েছে। প্রায় শোয়া থেকে উঠে হাত মুখ ধুয়ে এসেছিল বাইরে থেকে। হাতে গামছা নিয়েই দরজার দিকে তাকিয়ে থাকে সে। ইফতেখার তার দৃষ্টির সামনে দিয়েই পাশের রুমে গেল। পোশাকাদি নিয়ে আবারও দৃষ্টির সামনে দিয়েই বেরিয়ে গেল বাইরের বাথরুমের উদ্দেশ্যে। আসা যাওয়ায় একবারও তাকালো না এই ঘরে, অথচ এতটা সময় শ্রাবণ সেদিকেই চোখ রেখে বসেছিল। সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটা ব্যস্ত, আর বসে থাকা শ্রাবণ চিন্তিত। ইফতেখার গোসল সেরে আবার ঘরে যাওয়ার সময় তাকিয়েছে অর্পার ঘরে। শ্রাবণকে দেখে গেছে, বলেনি কিছুই, তবে ঘরে গিয়ে একটু পরেই ডাকলো। এই ঘর থেকে শুনে শ্রাবণ উঠে গেছে তার কাছে। ডেকেছিলেন? শ্রাবণ চুপচাপ চলে যায় রান্নাঘরে। পারভিন একইভাবে এখানে বসা, দৃষ্টিকাথা জানালার বাইরে। শ্রাবণের উপস্থিতি টের পেলেও তাকায়নি সেদিকে। শ্রাবণ চুপচাপ ইফতেখারের খাবার নিয়ে চলে গেল। খেতে বসতে গিয়ে ইফতেখার জিজ্ঞেস করে, মন খারাপ নাকি? না, কোথায় ছিলেন? সকালের নাস্তাও তো করলেন না, বাইরে খেয়েছেন? খাইনি, ভুলে গিয়েছিলাম, নাস্তা করা হয়নি। ভালোই তো। ইফতেখার আবার তার মুখে তাকিয়ে শঙ্কিত হয়। তোমার শরীর খারাপ? না, আমি ঠিক আছি। ঠিক লাগছে, মনই খারাপ। তার কথা শুনে মৃদু হাসির চেষ্টা করে শ্রাবণ। ইফতেখার বলে, মন খারাপ করো না, স্বপ্ন নিকেতনে গেছিলাম আজ। আম্মাকে নিয়ে আসবো খুব শীঘ্রই বাড়িতে। শ্রাবণ একটু বিস্ময় নিয়েই তাকিয়ে থাকে তার মুখে। কাল গিয়ে আবার আজই চলে গেল। মনে মনে আন্দাজ করে, খুবই গভীরতার সাথে দায়িত্ব নিতে চাইছে লোকটা। নেতিবাচক প্রভাবের কিছু দেখছে না তার মনোভাবে। যতটা সহজ মনে করছেন ততটা সহজ সফল হবে না তো এই লড়াইয়ে। ওনার নিজ আম্মাই তো বিপরীত আচরণ করে গেল একটু আগে। ইফতেখার তার দিকে লক্ষ্য করতেই দেখে নিষ্পলক তাকিয়ে আছে শ্রাবণ, তাই জিজ্ঞেস করে, কি? একা একা লড়তে যাবেন না। মানে? আব্বা আম্মা না চাইলে ওনাকে আনতে যাবেন না। আমি আব্বার সাথে কথা বলবো। আম্মার সাথেও সহজ হয়ে নিতে হবে। আপনি ওনাকে নিয়ে এলেন আর উনি এসে আপত্তিকর পরিস্থিতি দেখলে বিভ্রান্ত হবেন, মানসিক অশান্তিতে ভুগবেন। আর মানসিক অস্থিরতা মানুষের দৈহিক ক্ষতিও সাধিত করে ফেলে। এমন কিছু যেন না হয়, তবেই আনতে যাবেন। নয়তো সেখানেই তিনি ভালো আছেন, ভালো থাকবেন। বাড়ি এলেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হবে না। আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজও না। বাড়ি পর্যন্ত তো ওনাকে মানিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু সুখের ভরসাটুকু আপনি একা হতে পারবেন না। এখানে মুখ্য ভূমিকা থাকতে হবে আপনার আব্বার। তিনি না আনলে কাউকে আনতে হবে না। এ বাড়ির সাথে ওনার সম্পর্কই আব্বাকে ঘিরে। আর আপনি আব্বাকে জোর করতেও যাবেন না। এমন যেন না হয় আপনার পাশে তিনি বাধ্য হন। মানুষ বাধ্য হয়ে কখনো দুটি কথাও হাসি মুখে বলতে পারে না, জানেন তো? আম্মা এমনিতেই একজন অসুস্থ মানুষ, ওনার দরকার সাপোর্ট। উল্টো যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত।
ইফতেখার চুপচাপ খেতে থাকে। একটু দুশ্চিন্তায় মাথা চেপে যায়। সে যে গেল, তিনি তো কাঁদলেন। আবার না কান্নার কারণে অসুস্থতা বেড়ে আসে, নাকি একটু সাপোর্ট মনে করে শান্তি পাবেন, ভাবতে থাকে সে। বাবার সাথে কথা বলতে গিয়েছিল ইফতেখার, যাওয়ার সময় শান্ত মেজাজে গেলেও বেরিয়েছে গলা উঁচিয়ে কতক্ষণ মেজাজ দেখিয়ে। বলেছিল ফাতিহাকে নিয়ে আসবে সে। আফজাল হোসেন তাকে নিয়ে আসার স্বীকৃতি দিলেন না। তিনি এমন অন্যায় কেন করলেন? ছেলের কাছে তার জবাবদিহিতা করলেন না। তার মাকে ঠকিয়েছে, তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। সেজন্য কতক্ষণ চেঁচামেচি করে গেল। আফজাল হোসেন ধমক দিলেই হনহনিয়ে বেরিয়ে গেল। সাথে এও বলে গেল সে আনবেই ফাতিহাকে এই বাড়ি। শ্রাবণ পাশের ঘর হতে সবই শুনছিল, তাদের সম্মুখে আসেনি। ইফতেখার মেজাজি লোক, সে জানে তো, তাই আগেই সন্দেহ করছিল। বাবের সাথে রাগ দেখাতেও দেরি করবে না সে, হলেও তাই। আর তাই আরও এক ধাপ হতাশা পুষে বসে রইল। এত জেদ কেন ওনার? ইফতেখার সেই যে সন্ধ্যার আগে বেরিয়েছে, বাড়ি ফিরেছে একদম ঘুমানোর সময়। পারভিনের মন মলিন, তাই রান্নাটাও নিজ দায়িত্বে নিজ হাতে করে নিয়েছে শ্রাবণ একা একা। আজ এই ঘরের বাচ্চাদেরও মন মলিন। মলিন মন বিপুর, মলিন অর্পারও। যার ইচ্ছে হয়েছে খাবার খেয়েছে, যার হয়নি খায়নি। আফজাল হোসেনের খাবারটা ঘরে দিয়ে গেছে শ্রাবণ নিজেই। আফজাল হোসেন তাকে দেখেও কিছু বলেননি। চুপচাপ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। মুখগহ্বরে দেবে ছিল রাগ, হয়তো স্ত্রীর প্রতি, না হয় পুত্রের প্রতি, কিন্তু পুত্রবধূর প্রতি ওনার এই রাগ। ইফতেখার বাড়ি এলে শ্রাবণ বেরিয়ে এসেছে অর্পার ঘর থেকে। বিপু মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই বলল, রান্নাঘরে আসুন, সেখানে খাবার দিচ্ছি। একবার দরজার দিকে তাকিয়ে ঘুমাতে যাওয়ার জন্য ব্যস্ত থেকে ইফতেখার বলল, খাবো না। খাবারগুলো নষ্ট হবে। ঘুমাও গিয়ে। আপনার জন্যই জেগেছিলাম, আসুন তাড়াতাড়ি। আমি খাবো না, গিয়ে ঘুমিয়ে থাকো। আমি খাইনি কিন্তু। বারবার বলায় বিরক্তি ও হতাশিত চোখে তাকায় সে। শ্রাবণ তার চোখে উপেক্ষা করে বলে যায়, 2 মিনিট অপেক্ষা করব। বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে সেও হনহন পায়ে রান্নাঘরে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। দুজনেরই খাওয়া হয় চুপচাপ। মন মলিন থাকলেও একের পর এক ঘরের সবাই খেলো। মুখে খাবার তুলল না শুধু পারভিন। শ্রাবণ একাধিকবার ডেকেছিল, অর্পাকে দিয়ে খাবারও পাঠিয়েছিল, উল্টো ধমক দিয়ে তাড়িয়েছেন। পরবর্তী সকাল হতে কিছুটা স্বাভাবিক হয়েছেন। রান্নাটাও নিজেই বসিয়েছেন। টানা 2 দিন যাবৎ এমন থমথমে রয়ে গেল পরিবেশ। এ সময় পরি ফিরে এসেই যেন শোকাবহ পেল। আন্দাজে সময় নেয় না, কিছু হয়েছে। অর্পাকেই খোঁচা মেরে জেনে নেয় চেয়ারম্যান কাকার গুপ্ত কাহিনী। নাক ছিটকায় মনে মনে। মায়া হয় বাকিদের মুখে তাকালে। পরবর্তী দিন শ্রাবণের কাছেও ঘেঁষে গেছে এই ব্যাপার নিয়ে। ফাতিহা নিয়ে জানার আগ্রহ তার মনে বেড়েই চলেছে প্রচুর। শ্রাবণ তখন বই হাতে আনমনে তাকিয়েছিল জানালার বাইরে। পরি এসে জিজ্ঞেস করে, ভাবি চা খাইবেন? শ্রাবণের ধ্যান ভগ্ন হলে সে ফিরে তাকিয়ে বলে, না, আপনার ভাইজান ঘুম থেকে উঠেছে? উঠে নাই, এত রাত করে বাড়ি আইলো কে ভাইজান? আপনি আসার পর তো একদিনও দেখলাম না দেরি করতে। শ্রাবণ মুখে সৌজন্যের হাসি এলিয়ে বলে, ফিরেছিল তো একদিন, কোথায় যেন ঘুরতে গেল সেদিন, ফিরতে রাত হলো। ওইটা হালকার উপর ঝাপসা। শ্রাবণ বইয়ের পাতা অযথা উল্টাতে উল্টাতে বলল, গাড়ির ব্যবস্থা করতে গিয়েছিল মালামাল আনানোর জন্য, তাই দেরি হয়েছে নাকি? ও, ভাত খাইবেন? নিয়ে আসি? না, একটু পরে খাই। রুটি আনি তবে? শ্রাবণ তার মুখে মনোযোগ সহিত তাকিয়ে বলে, আমি খাওয়ার হলে নিজেই নিয়ে খাবো। আমার কোনো প্রয়োজন হতে পারে, আমাকে সহযোগিতা করো, অন্যদের দিকে খেয়াল রাখো। পরি এসে পাশে বসে যায়। তা তো রাখুমি, আপনিও তো এই বাড়ির সদস্য, আপনার খেয়াল রাখতে হইব না? তবে তাছাড়া ভাইজান কত কয় ভাবির খেয়াল রাখিস, সেই জন্য তো আলাদা একটা দায়িত্বে থাকতে হইব। পরি আইছে সবার খেয়াল রাখতে, দরকার হলে খালি কইবেন একবার। আচ্ছা, যখন দরকার হবে ডাকবো। ভাবি একটা কথা বলেন তো দেখি। কি? পরি ফিসফিসিয়ে গলায় বলে, কাকাই যে আর একটা বিয়া করছে, এটা তো সত্যি তাই না? তাও নাকি আবার সাত্তার কাকার বোন হেই কাকি। ও বেডি শহরে গেল কেমনে? তাগো কি আত্মীয় আছে শহরে? শ্রাবণ এতক্ষণে পরিষ্কার হয় তার কাজ ঘেঁষার উদ্দেশ্য নিয়ে। বইটা বন্ধ করে বলে, এই ছিল আপনার মনে? মুখ টিপে হাসে পরি, বলে, আমার খুব ইচ্ছা করতেছে তারে দেখতে। ওনার তকদিরে যদি সংসার অধিকার লেখা থাকে, তবে তিনি আসবেন আপনার ইচ্ছে পূরণ করতে। আল্লাহ, 200 দিন কেমনে সংসার করব এক বাড়িত? সম্ভব হলে কত ভাবেই করা যায়। ওনার পোলাপান কয়জন? সব বড় বড়ই। তিনি নিঃসন্তান। ওই জন্যেই তবে কাকায় আর এক বিয়া কইরা লইছে।
তোমার কথা কেন মানুষ গুরুত্ব কম দেয় জানো? এই অতিরিক্ত কথার জন্যই। পরি যেন দমে যায় কিছুটা, তবে শ্রাবণ কারণ জানায় তাকে উল্টাপাল্টা না ভাবার জন্য। নব দাম্পত্য জীবনে ঝগড়া করেই তোমার কাকা ওনাকে শহরে রেখে চলে এসছে, আর ওনাকে শহরে নিয়েও গিয়েছিলেন তিনি। এরপর আর খোঁজ নেননি কোনো। বুঝতে পেরেছো ব্যাপারটা? বাইরে গিয়ে এসব কুমন্তব্য করো না। এক কথায় মানুষ হাজার কথাও বানিয়ে যায়, জটলা পাকায়। না না, এই বাড়ির কোনো কথা আমি বাইরে গিয়া কই না, তবে বাইরের অনেক কথাই এই বাড়ি কইয়া দেই, বিশেষ করে আম্মার কাছে। মৃদু হাসির সাথে শ্রাবণ বলে, এটাও বাজে অভ্যাস, এভাবেই তো রটারটি হয়। তবে কামটা কাকাই ভালা করে নাই। বেডিরে ফালাইয়া যখন আইব নিলই কে, ঝগড়াঝাটির লাইগা ছাইড়া দেওয়া লাগে। এটাই জীবন থেকে পাওয়া শিক্ষা। মাথায় রেখো ভবিষ্যতের জন্য। তুমিও তো কখনো উঠবে কোনো সংসারে। ধুর, কেন সংসার করার ইচ্ছা নেই? লাজুক হেসে পরি জবাব দেয়, হেডা পরেরটা পরে দেখা যাইব। আমগো তোতা পাখির কি খবর? কান্তা বানু আর আইব বুঝি জিন্দেগিতে? আর ফুপুর লগেই ভারী ঝঞ্ঝাট। আবারও বেশি কথা। তোমার খবর তুমি দেখো, যাও। যাইতাছি। পরি উঠে চলে যায়। দরজার বাইরে থেকে আবার ফিরে এসে ফিসফিস করে, ভাবি, ওই বেডির আপনি দেখছেন? কাকে? আরে কাকাই যে বিয়া করছে। তোমার কি হয় তিনি বেডি বেডি বলে যাচ্ছ? এগুলো কেমন শোনায়? সম্বোধন করতে কি সমস্যা? আচ্ছা, সরি। ওই কাকিরা আপনি দেখছেন? ওনাকে আম্মাই বলবে। দেখেছি আমি ওনাকে। অনেক সুন্দর। ব্যথিত আঘাতপ্রাপ্ত মানুষদের কখনোই সুন্দর দেখায় না। এই যে তুমি আমাকে সুন্দর সুন্দর বলে বেড়াও, যখন চারদিকের আঘাত আমার উপর চাপ সৃষ্টি করবে, তখনই আমাকেও আর সুন্দর বলে প্রশংসা করতে পারবে না। হো, তা তো আছে। উনি কি বুড়া না জোয়ান? তার আগ্রহের কমতি দেখছেন না শ্রাবণ, তাই আবারও মৃদু হেসে ফেলে, বলে, তিনি অসুস্থ, তাই দেখতে বৃদ্ধ প্রায়, কিন্তু বয়স কম। তোমার এই আম্মার মতোই বয়সী। ও আচ্ছা। চলে যায় পরি। শ্রাবণ নিজের ফোনটা চার্জার কানেক্ট করে। এটা আবার কাস্টমার কেয়ারে নিতে হবে, কথা বোঝাই যায় না। টুকিটাকি সমস্যাও মিটছে না যেন। ফোনের ওপারের সমস্যা তো আরও ব্যাপক ভেজালপূর্ণ হয়ে গেল। তাকে আবার শহরে যেতে হবে। বসে থাকতে থাকতে পা দুটো অবশ হয়ে আসে যেন ফাতিহার। শরীরে জোর পায় না যে নিজে নিজে একটু হাঁটাচলা করবে। শিখা এসে সকাল বিকেল হাঁটাচলা করিয়ে যায় ধরে ধরে। আজ সকালে হাঁটার পরও আবার বসতেই পা ঝিমঝিম করছে। দুপুরে গোসল করানো হলেও আবারও একটু হাঁটতে চাই। ভবনের ছাউনির ভেতরে কিছুক্ষণ হাঁটিয়ে এইমাত্র বসিয়ে দিয়ে গেল শিখা। এমনই দরজায় ছায়া পড়ে অনাকাঙ্ক্ষিত সেই অবয়বে। দেখতেই চোখ দুটো বিশাল আকৃতি ধারণ করেছে। বুকের ভিতর শুরু হয়েছে দুরু দুরু কম্পন। নিঃশ্বাস কাঁপে। চোখ জলে টইটুম্পুর হয়ে আসে আফজাল হোসেনের প্রবেশ গতির পালাক্রমে। ধীর পায়ে হাঁটতে হাঁটতেই তিনি তার আসন পর্যন্ত পৌঁছান। বহু বছর পর দেখা বহু পরিবর্তনের সাথে, বহু সময়ের ব্যবধানে মুখোমুখি হওয়া তাদের। ফাতিহার গাল গড়িয়ে অশ্রু যাচ্ছে নিঃশব্দে অনবরত। আফজাল হোসেন বামে তাকিয়ে দেখেন, পারিপার্শ্বিক অবস্থা দেখেন। বাইরেও দেখতে দেখতে এসেছেন। এমন কত মানুষেরই আশ্রয় ছাদের নিচে। ফাতিহার হাতে পায়েও যেন কম্পন ধরে যাচ্ছে। নিজের অস্বাভাবিক অবস্থা স্পষ্ট নিজের কাছে। এত অস্থিরতার ভার নিতে পারছে না যেন। দূরত্ব কমিয়ে কাছাকাছি এসে দাঁড়ায় আফজাল হোসেন। ফাতিহা কিছু বলার মতো সামর্থ্য রাখে না। একটা সালাম উচ্চারিত হচ্ছে না তার মুখে। থমথমে মুখে আফজাল হোসেনে জিজ্ঞেস করেন, কেমন আছো? জবাব দেওয়া হয় না ফাতিহার। দৃষ্টি নত রেখে কান্নার বেগে যেন কাঁপতে থাকে। এই মানুষটার শেষ দেখা এবং আজ দেখার মধ্যবর্তী সময়ের ফেলে আসা জীবন কিভাবে কাটিয়ে এলো তা যেন হুড় হুড় করে চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। এক একটা দৃশ্য হৃদয়কে কুপিয়ে বিক্ষত করে যাচ্ছে। ব্যথা সয় না, পুনরায় দেখা হওয়ার সুখও সয় না। কান্না চাপানোর আপ্রাণ চেষ্টা, বৃথা চেষ্টা। দেয়ালের পাশে টুল দেখতে পেয়ে টেনে নেয় আফজাল হোসেন। কিছুক্ষণ বসে থাকে চুপচাপ, দেখতে থাকেন। ফাতিহার কান্নাকাটি কোনো পর্যায়ে গিয়ে থামে। দেখতে থাকেন আশপাশও। ফাতিহার সময় নিয়ে কান্না থামায়। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক। কান্না চাপিয়ে যাওয়ার চেষ্টা সুস্পষ্ট নিঃশ্বাসে নিঃশ্বাসে। দৃষ্টি উঠে না আর উপরে। ভেজা গলায় জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? ভালোই আছি, আবার নাইও। সেদিনও থাকতে দাও নাই, আজও পারতেছি না। বুকের ভেতর তিরতির করে উঠে ব্যথায়। নিঃশ্বাস আটকে আসতে চায়। আবারও দোষ অর্পণ ও সেই দেওয়া অপবাদের ভারে। আবারও কান্নার জোয়ার ওঠার পালা ফাতিহার। আফজাল হোসেন সেই সুযোগ তাকে দেয় না। গম্ভীর মুখেই বলে, সার ভাই যখন ফেরার কি দরকার ছিল, ফির ভাই যখন সারার কি দরকার ছিল? আমি তো আপনারে সারি নাই। হ্যাঁ, দোষ আমার গাড়িই চাপছে, ভালো করেই চাপছে।
আমি সেদিনও আপনারে বিশ্বাস করাইতে পারি নাই, আজও পেরে ওঠার শক্তি নাই। এতকাল এমনি এমনি পার করছো, তবে ফিরো নাই কে? এত বছরও পথ চিনতে পারো নাই? পথ চেনার কি দরকার? আপনি তো খোঁজেন নাই, আর কার কাছে ফিরতাম আমি? মুখে আঁচল চাপা দিয়ে কান্না চাপার চেষ্টা করে ফাতিয়া। আফজাল হোসেন গম্ভীর হয়ে নিশ্চুপ বসে থাকেন মিনিট খানেক, তারপর আবার কণ্ঠে বাক্য তোলেন। খুঁজছিলাম বছরখানেক পরে, পাই নাই, ভাবছি বিয়ে করে নিছো, সহজ একটা সংসার পাইছো, ভালোই আছো। ছি ছি, আপনারে ছাড়া জীবনে কাউরে নিয়ে ভাবতেই পারলাম না। সারা জীবন আপনার দেওয়া অপবাদ ঘাড়ে চাপাই রাখলাম, তবুও পারলাম না। তো আর শ্রাবণীরে কি জন্য পাঠাইলা? ঠোঁটের সাথে কণ্ঠ কাঁপে ফাতিহার। একটু সময় নিয়ে জবাব দেয় আফজাল হোসেনের জিজ্ঞাসার। আমি তো শ্রাবণের পাঠাই নাই, সে স্বেচ্ছায় গেছে। আমি তারে আপন ভেবে জানাইছিলাম মাত্র। আমার জীবন পড়তে চাইছে সে, জীবনের শেষেই তো কাত হইয়া রইছি, তাই কাউরে পড়ার সুযোগ দিছি। আপন মানুষ তো পাশে পাইলাম না। এই মাইয়াটা আমার আপন হইয়া রইছিল। যতদিন ধরে আমি এই ছাদের নিচে আছি ততদিন। হু শব্দে আবারও কাঁদেন ফাতিহা। আফজাল হোসেনের মাথায় ধরা দেয়, এখানেই তবে কাজ করত শ্রাবণ, এনজিওতে ছিল। বলেছিল যে। তিনি ফাতিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, শ্রাবণ তোমার কোনো আত্মীয় না? আমার আত্মার আত্মীয়, মানবতার মণি, অকর্মক দুর্বল দুশ্চরিত্রা ফাতিহা হারাইছেন, আপনি সুখী হইছেন, কিন্তু এই শ্রাবণ হারাইতে দিয়েন না কখনো। মুক্তার চাইতেও উজ্জ্বল মাইয়া, ফুলের চাইতেও সুন্দর সুগন্ধা, এই শ্রাবণ হারাইয়েন না ভুলেও। আপনার সংসার আজীবন সুন্দর থাকব, আপনার ছেলে সর্বোচ্চ সুখী হইব। এই সুখের পাখি আর পাইবেন না, শ্রাবণ হারাইতে দিয়েন না। দুশ্চরিত্র শব্দটার হৃদয়ে করাঘাত করল আফজাল হোসেনের। সেই দিন এখনো ভুলেনি সেও, কিন্তু ভাবনা মিথ্যা হয়ে দাঁড়িয়েছে যেন এত বছর পর ফাতিহাকে এই অবস্থায় দেখে। তবুও যেন বিশ্বাস হতে চায় না সে জীবনটা একাকী এই গণ্ডিতে কাটিয়েছে। আবার অবিশ্বাসের নিশ্চয়তাও মনে হানতে চায় না। তবে সেখানেই কেন? তারও তো কোনো সংসার খুঁজে নেওয়ার কথা। আবারও কিছুক্ষণ নিশ্চুপ থাকেন এই দোটানার মধ্যে। তারপরে যখন নীরবতা ভাঙলেন, বিড়বিড়ানো কথা বললেন শ্রাবণ নিয়ে। দেখতাছি তো সুখের দৌড় কদ্দূর। ফাতিহা কোনো কথা বলে না, বুঝে ওঠে না ঠিক কি অসুখ বাঁধিয়ে রেখেছে শ্রাবণ। সে চোখ বন্ধ রেখে বিশ্বাসের পোক্ত কণ্ঠে বলতে পারে, শ্রাবণ সুখের কারণ হতে পারে, অসুখের কারণ না। কেননা অসুখের কারণের শ্রাবণকে সে চিনে না। আফজাল হোসেন গম্ভীর অবস্থাতেই বসে থাকেন, বুঝে উঠতে পারেন না যেন কি করবেন আর কি বলবেনই। তিনি জন্মেছিলেন এক জীবনে, যখন ফাতিহার সাথে প্রেমময় সম্পর্ক ছিল, তখন সেই জীবন ছেড়ে ফাতিহাকে নিয়েও এক জীবনই পার করেন। কোনো অতিরিক্ত টানাটানি কিংবা ভাবাভাবি নেই। ফাতিহাকে ছেড়ে গেলেন, তখনও তিনি পারভিনকে নিয়ে এক জীবনেই গেঁথে রইলেন। অথচ আজ প্রথমবারের মতো যেন একাধিক জীবনের টানাকাড়া উপলব্ধি করতে পারছেন। দুই দিকে দুই জীবন রেখে তিনি দ্বিধান্বিত হয়ে বসে আছেন মাঝখানে। কি করবেন? বিশাল চিন্তাভাবনার ব্যাপার হয়ে রয়েছে তার কাছে। তিনি জানেন দুইটা জীবনের একটাও তার স্বচ্ছ সুখের লাঙল টানতে পারবে না, যাই করুক না কেন। তবে করণীয়টা কি? খোঁজ পাওয়ার পরেও ফাতিহাকে বৃদ্ধাশ্রমেই ফেলে যাবে, নাকি বাড়ি নিয়ে গিয়ে পারভিনের সংসারটাই নিজ হাতে আগুন ধরাবে? পাড়ার লোক তো আছেই পড়ে গুণগানের জন্য, সে আর বলতে কি। ফাতিহা তার সামনে বসে শব্দ করে কান্নাও করতে পারছে না। চাপা দেওয়ার চেষ্টায় শুধু ফোফানোর শব্দ ভাসছে। অস্বস্তির তীব্রতাও বাড়ছে ধীরে ধীরে। আফজাল হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাড়ি যাইবা? এই প্রশ্ন যেন আরও নিদারুণ আঘাত হানে ফাতিহার বুকে। বাড়ি? কোন বাড়ি? যে বাড়িতে তার ছায়া পড়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল সে কত বছর আগে, সেই বাড়ি? যে বাড়িতে কখনো তার পরিচয় উঠল না, সেই বাড়ি? মুখে আঁচল চাপা দিয়ে সে মাথা নাড়ে দুদিকে। এতটা কাল যখন একা কাটিয়ে দিল, বাকি কালটা আর এই লোকের ঘাড়ে চাপার একদম ইচ্ছে নেই। কি সুন্দর কথা তার, বাড়ি যাবে। এমন যাওয়ার হলে তো কবেই যাওয়া যেত। কেন যাবে সে? আরেকটা সংসারে শান্তি নষ্ট করতে? কেন যাবে এই মানুষটারই বিরক্তি ও বোঝার কারণ হতে? তার মাথা নাড়ানো দেখে যেন চোখের রুক্ষতা আরও গাঢ় হয় আফজাল হোসেনের। যাবেই না যখন, সন্ধান তার বাড়ি পর্যন্ত পৌঁছালো কেন? আর এখন সাধলো যখন, নিষেধই করলো কেন? এমন দুইয়ের দোষ দুই চোখেই উপস্থিত। দোষাদোষীর কারণেই সেদিন মাঝখানে বেঁকে গিয়েছিল তাদের সম্পর্ক। এখনও বেঁকে যাচ্ছে মতামত। আফজাল হোসেন উঠতে উঠতে আদেশস্বরূপ বলেন, বড় পোলায় আইব নিতে, চুপচাপ যাইও, সাথে দেখা হইছে তোমার? কান্নারত অবস্থায় দৃষ্টিনত রেখে মাথা কাত করে ফাতিহা বলে, হইছে।
আমি কথা বলে যাবো এখন, দেখি তারা কি কয়। পোলায়ও শীঘ্রই আসবো, তৈরি থেকো। আমি কি কারণে যামো আর একটা সংসার নষ্ট করতে? বেশি কথা বললো না, বেশি বলে বেশি বুঝে বুঝে জীবনটারে শেষ করছো। আর যত মন্দ দোষ চাপাইছো আমার ঘরে। তুমিও ভুল বুঝলা, বাড়ির লোকজনও ভুল বুঝতেছে, কাল পরশু এলাকার লোকজনও বুঝবো। যার যা বুঝার বুঝতে থাকো, তবুও ভালো থাকো। পোলায় সাদরে আইবা, নিষেধ করো না একবারও। আফজাল হোসেন বেরিয়ে যায় কেবিন ছেড়ে। ফাতিহা এবার হুহু কান্নায় মজে থাকার সুযোগ পায়। ঘাড় প্রায় অর্ধেকটা নুয়ে দেয় কান্নায় ভাঙতে ভাঙতে। আফজাল হোসেন এসে ম্যানেজারের সাথে কথা বলেন। তিনি কোনো রকম নিশ্চয়তা তাকে দিতে পারলেন না ছাড়ার ব্যাপারে। ফাতিহার কোনো পরিবার আছে বলে জানেন না তিনি, তাই তার হয়ে অ্যাপ্লিকেশনও করতে পারবে না কর্তৃপক্ষের কাছে। আফজাল হোসেন নিজেকে পরিচিত করে তোলার লক্ষ্যে চেষ্টা চালিয়ে গেলে তিনি বলে দিলেন সরাসরি যেন কর্তৃপক্ষের সাথেই কথা বলে। এরপর মিনিট 10 অপেক্ষা করে কর্তৃপক্ষের একজনের সাথে দেখা করেন। নিজেকে ফাতিহার পরিবার হিসেবে তুলে ধরেন, নিয়ে যাওয়ার আবেদন করেন। ফাতিহা এমনিতেই নানান রোগে আক্রান্ত, তাই চাইলেই তারা অনুমতি দিয়ে দিতে পারেন না। তবুও যখন পরিবার বলেই দাবি করছেন, তারা সংস্থা থেকে লোক পাঠিয়ে খোঁজ নিবে তাদের গ্রামে, কথা বলবে তার সাথেও। বিস্তারিত ঠিকানা ও ফোন নম্বর লিখিয়ে নিল আফজাল হোসেনের হাতেই। একটা প্রত্যাশার আবেদন জমা করে কৃতজ্ঞতা জানিয়েই তিনি বিদায় নেন এখান থেকে। আরেকবার যেতে চাইছিল ফাতিহার কাছে, যেন তাকে জিজ্ঞেস করা হলে কর্তৃপক্ষের নিকট সম্মতি প্রদান করে দেয় সহজেই। কিন্তু দরজা পর্যন্ত গিয়েই তিনি ফিরে এলেন, কেননা ফাতিহা কাঁদছে। কান্নার বেগ আর বাড়াতে চাইছেন না, সান্ত্বনা দেওয়ার ইচ্ছাটুকু জাগালেন না মনের কোণে ক্ষোভ জমে থাকায়। মনের ক্ষোভে হনহনিয়ে পা চালাতে থাকেন আফজাল হোসেন। মুখটা গম্ভীর হয়ে আছে, দৃষ্টিগোচরে কত লোকজন থাকলেও খেয়াল স্থির হয় না তার সেদিকে। অথচ প্রবেশের সময় ডানে বামে সামনে মনোযোগে দেখে যাচ্ছিল এক একটা জীবনের দশাকে। এখন মাথায় চাপা শুধু ফাতিহার অবস্থা, দৃষ্টিতে ফুটে আছে শুধু সেই রুগ্ন মুখটা। সেদিন তো এমন ছিল না, এমন মুখের গঠন তো তাকে প্রেমের বশে ফেলেনি। ভুলটা কে করেছিল? সে নিজে? কেন গেল অবিশ্বাসের জাল বুনতে? ফাতিহাই কেন শুনল না সেদিন তাকে? দিনে একটা রুটিও কি দেয়নি তার মুখে তুলে, একবেলা পুষিয়ে? বাকি 2 বেলার আহার কি সে জোগাড় করার তীব্র চেষ্টা করে যাচ্ছিল না? সেসব নিয়ে ভাবতে ভাবতে রাস্তা পর্যন্ত চলে আসে আশ্রমের সীমানা ছেড়ে। হাঁটতে শুরু করে রিকশার জন্য সামনের দিকে। এমনি এক লাশবাহী বাহন ছুটে যায় এই পথ ধরে। কোনো হসপিটাল থেকে ছুটে যাচ্ছে হয়তো যাত্রীর বাড়ির উদ্দেশ্যে। ভেতরে কি হাওমাও কান্না কানে বাজলো, যতক্ষণ না তার নিকটস্থ পথটুকু ছেড়ে গেল। কোনো পরকালগামীর পরিজনের কান্না। আফজাল হোসেনের পা দুটোও থেমে গেছে হঠাৎ সাথে সাথেই। কেমন কানে বেজে রইল আর্তনাদ। বুকের ভেতরটাও মোচড় দিয়ে উঠল অনুশোচনায়। দোষ তার, সে দোষী। ফাতিহা চেয়ে কয়েকগুণ বেশি দোষী। এভাবে যাওয়া তার ঠিক হবে না। ফাতিহা কাঁদছে, এত বছর কেঁদে কেঁদে রুগ্ন হয়ে উঠেছে, আজও কাঁদছে। কেন আজও এই কান্নার কারণ সে হয়ে আছে? কেন ফাতিহা কান্নার কারণটুকু শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ রেখে দিল? খুঁজল না কেন একটা সুন্দর সংসার? বাঁধল না কেন নতুন স্বপ্ন? পিছুপথে আবারও হেঁটে আসে আফজাল হোসেন। পুনরায় ছুঁয়ে নেয় স্বপ্ন নিকেতনের সীমা। বুকের ভেতর যে সেই বাহনটি একটা ধুকপুক তুলে গেল। তার চলাও থামেনি একদম ফাতিহা পর্যন্ত না গিয়ে। ফাতিহা এখনো কাঁদছে, তার জন্যই কাঁদছে আঁচলে মুখ চেপে। আফজাল হোসেন নিকটে এসে দাঁড়ালেই ফাতিহার নজর পড়ে এদিকে। এখনো তিনি যাননি, সে কখন না চলে গেলেন। আফজাল হোসেন এবার টুল সরিয়ে বিছানার কিনারাতেই বসে যায়। ফাতিহার রুগ্ন হাত জোড়া ধরে নেন নিজের দুহাতের মধ্যে চেপে। অনুতপ্ত দৃষ্টি জোড়া স্থির ফাতিহার নত চোখের পাতায়। থমথমে মুখ, কিন্তু কিঞ্চিত কম্পনের সুর। থেমে থেমে উচ্চারণ করে যান কিছু বাক্য। মাফ করে দিও আমারে, আমি তোমার সেদিন সাথে নিয়ে গেলেও পারতাম। আমি বাড়ি না পারি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতাম। মাফ করে দিও। দরজা চাপছে, সব ভার আমার উপরেই থাকুক। তুমি একবার মাফ করে দাও। ফাতিহা আবেগের তপ্ততায় যেন আরো গলে যায়। এ কেমন দিন এলো যে তার এই মানুষটা তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করলো। সে তো এমনটা কখনোই প্রত্যাশা করেনি। যত অন্যায় অবিচারী হয়ে থাকুক তার সাথে, তবুও চায়নি সে কখনো নিচু হতে আসুক তার কাছে। মনের ব্যথায় মুঠো চাপা হাতের মধ্যে কপাল ঠেকিয়ে দেয় ফাতিহা। কান্না করে আর বলে, এইসব কি বলেন আপনি? থামেন থামেন, এইসব একদম বইলেন না। একই বিরতিপূর্ণ ধারায় আফজাল হোসেন বলে যায়, আমি তোমারে ঠকাইতে চাই নাই ফাতিহা, অধিকার হারাও করতে চাই নাই। যৌবনের জেদ বড় তীক্ষ্ণ জেদ ছিল আমার। তোমার অবাধ্যতা সেই জেদের বশে ধ্বংস। ক্ষমা করে দিও, একটা সুযোগও দিও অধিকার কিছুটা রক্ষার। আপনি থামেন, এইসব বইলেন না। চোয়াল শক্ত রেখে চুপ করে মিনিট 2 বসে থাকে আফজাল হোসেন। বাইরে ওঠা সেই ধুকবুক এখনো থামেনি, বরং ব্যথার প্রখরতা বাড়ছে। মেয়ে লোকের হয়তো ততক্ষণে চোখ ভিজে আসতো, তার সেটুকু আসে না। ফাতিহা হাত থেকে মাথা তুললেই সে মুঠোবন্দি হাত মুক্ত করে দেয়। আর থাকতে পারছে না এখানে।
কোথাও বলতে পারবে না সে স্বাভাবিকতার সাথে তার যাওয়া প্রয়োজন, তাই উঠে যায়। যেতে যেতে ফাতিহাকে বলে যায়। আমি আসি, মাফ করে দিও, যাওয়ার জন্য তৈরি থেকো। ফাতিহা এই কণ্ঠের কম্পন উপলব্ধি করতে পারে। দুহাতে নিজের মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। যে হাত দুটোকে শক্ত মুঠোয় ধরেছিল আফজাল হোসেন, নিজের চেয়েও বেশি কষ্ট অনুভব করে ফাতিহা এই মানুষটার জন্য, যাকে সে এত কিছুর পরেও ভালোবেসে গেছে নীরবে, নিঃসঙ্গতায়, যার কাছ থেকে অপবাদ পেয়েও ভালোবাসতে পিছু হটেনি। আজ মামাতো বোনের বিয়েতে যাওয়ার কথা সবার, অথচ কদিন যাবৎ মন ভালো নেই কারোই। সবটা গুমট হয়ে আছে এক প্রকার নিস্তব্ধতায়। আফজাল হোসেন আরো বেশি গম্ভীর হয়ে আছেন ফাতিহার সাথে দেখা করে আসার পর হতে। সকাল হতে পরি জনে জনে মনে করিয়ে দিতেও জিজ্ঞেস করতে শুরু করলো। প্রথমে গেল অর্পার কাছে। আপা, আপনার কিন্তু সারা জীবনে ঘন্টা 2 কম লাগে না মেকআপে। আগে ভাগে বৈশা যাইয়েন কইলাম। আম্মাই কইছে 12টার মধ্যে রেডি হইয়া থাকতে। কম হইলেও 10টায় মেকআপ শুরু করতে হইব আপনার। উফ, যাও তো, সব সময় বেশি বেশি। নিজের চিন্তা করো গিয়ে, আমার এত সময় লাগে না। পরে ভেঙচি কেটে ভেঙিয়ে যায়। ঢঙ্গি, নায়িকার সময় লাগে না। দেখ মনে একবারে ঘড়ির টাইম ধইরা খাড়ামো, পরীর কথা ভুল কিনা দেখতে। অর্পা মটমটে চোখে তাকায় তার দিকে। পরক্ষণে মনোযোগ দেয় গাছের ডাল কাটতে। গোলাপ গাছ দুটো ছাঁটাই করে দিচ্ছে সে। টানা বৃষ্টি পেয়ে পেয়ে আগাছা বেড়েছে বেশ কিছু। পরক্ষণে অর্পার ঘরে উকি দিয়ে শ্রাবণকে না পেয়ে যায় বিপুর ঘরে। ছুটির দিন বিধায় ভোরে একবার উঠেও আবার ঘুমাচ্ছিল বেলা করে। পরি ঘরে এসে চেঁচায়, বিপু ভাই, ও বিপু ভাই, কান্তাবানু আইছে। মশারির ভেতর থেকেই চোখ কুচকে তাকায় বিপু। পরীর দিকে দেখেও আবার দরজার দিকে দেখে একবার, যদিও সে বিশ্বাস করেনি পরীর কথা। পুনরায় আবার পরীর দিকে তাকালেই পরী বলে, আসে নাই, ওইটা ভোরের স্বপ্ন দেখাইলাম, যেটা পূরণ হয় না। উঠেন জলদি কইরা, আম্মাই কইছে 12টার মধ্যে রেডি হইয়া থাকতে সবাই রে। মামার বাড়ি যাইবেন না? এখন কয়টা বাজে? যতটাই বাজুক, উঠেন, 12টার প্রস্তুতি নেন। প্রত্যেক দিন জমিদারি করলে চলে না। একটা থাপ্পড় দিয়ে না নাক কপাল সমান করে ফেলবো একদম। যা এখান থেকে। মাস্টার হইছেন, একটু ভদ্র হইয়েন, নইলে এই পরি যেমন আপনারে মানে না, আপনার আন্ডা বাচ্চারও মানত না। আতাহার বিপুরে সার না ডাইকা ভাবির মতো আতা গাছে তোতা পাখি ডাকবো। এই কইলাম শেষ কথা। বলতে বলতে চলে যায় সে। ইফতিখারকে পায়নি, বলাও হয়নি। শ্রাবণ গিয়েছিল বাথরুমে, এখন ফিরেছে ঘরে। পরি আবার আসে অর্পার ঘরে। ভাবি, নতুন বউ আপনি, সাজগোজ যা করার আগে ভাগে কইরা নিয়েন 12টার মধ্যে। কেন 12টা কি? ও মা গো মা, জানেই তো না মামা শ্বশুর বাড়ি যাইবেন। মামি আয়সা দাওয়াত কইরা গেল না সেদিন, আপনার ননদের বিয়া। ও, মনে ছিল না আমার। মনে করাই দেওয়ার জন্যে আমি পরি। টকটকে লাল শাড়িটায় আপনারে যা লাগছিল, আজও তেমন কিছুই পরেন। আচ্ছা, দারুণ লাগে আপনারা একটু সাজুগুজু করলে। ঠিক আছে, আম্মাকে বলো তবে ওনার গহনা কাটি দিতে। পরে সেজে গুজে যাব। নতুন বউ যখন, বউ সেজেই যাব। আম্মার গয়না। পরিজন একটু স্তব্ধ হয় ভাবতে। এক চেন নিয়ে যা কাহিনী হয়ে গেল, সে আম্মা তাকে ভারী গহনা গাঁঠি দিবে। শ্রাবণ তার মুখে তাকিয়েই যেন ভাবভঙ্গি বুঝতে পেরেছে। তবুও স্বাভাবিকভাবে সে বলে, জি, আমার তো গহনা নেই। তাছাড়া মামি শাশুড়ির চোখ আমার মুখ দেখার আগে কান গলায় গহনা গাঁটি খুঁজতে লেগে পড়ে যায়। তো যেতে হলে তো সেভাবেই যেতে হবে, নয়তো আমি যাব না। আধ হতাশা নিয়ে চলে যায় পরি। সে বলতে গেলে না একটা ধমক দিয়ে তাড়িয়ে দেয়, শঙ্কায় আছে। শ্রাবণকেও বলতে পারল না যে সে নিজে গিয়ে চাইতে, কেননা শাশুড়ি বউয়ের মধ্যে নীরব দ্বন্দ্ব দেখতে পায় সে। কেউ কথা বলতে এগিয়ে যায় না একে অপরের সাথে। তাই শঙ্কা নিয়েই গেল শ্রাবণ মুখের বার্তা পারভিনের কান পর্যন্ত পৌঁছে দিতে। আম্মা, ভাবি কইছে গহনা গাঁটি দিয়া সাজায় নিলে দাওয়াত যাইব। গম্ভীর মুখের অধিকারী পারভিন তার দিকে ফিরে তাকাতেই পরিদ্রুত বলে, আপনার ভাবি চোখ মুখ তো ভালা না। দেখলেন না ওই দিন আইসা কি কইয়া গেল, নতুন বউয়ের কান গলা খালি কে? পারভিন কিছুই বলল না, আবারও চুলোর দিকে মনোযোগ দিয়েছে। শাকটা ভাজি করা হয়ে গেলেই তার রান্না শেষ। ওদিকে পরি কোনো রকম জবাব না পাওয়া পর্যন্ত শান্তি নেই। সে আবার বলে, আমিও ওইটাই কই, চেয়ারম্যানের পুত্রবধূ গহনা গাঁটি ছাড়াই যাইব কে? চেয়ারম্যানের অর্থ সম্পদ কি না আছে, তারা যে কি মনে করে আপনা গোরে। যাককে, মান সম্মান ক্ষয় করার দরকার নাই। ভাবির যাওয়া জরুরি হইলে
তেমনভাবে যাওয়া উচিত। বেশি কথা বলিস না তো, যা, গয়না দেওয়া লাগলে দিমু। গোসল সাইরা তৈরি হইতে বল গিয়ে। যাইতাছি। যার কাছে যাই হেই খালি কয় যা যা। আল্লাহ, কই যে জামু, একটা গন্তব্য কইরা দাও আমারে। তারা যা কইলেই যাতে চুপ কইরা চলে যাইতে পারি। একটা গর্জিয়াস 3 পিস ও শাশুড়ির সোনার গহনা গাটিতে তৈরি হয়ে গেছে শ্রাবণ। ইফতেখার বিপুর ফোন কল পেয়ে বাড়ি এসে দেখে সবাই তৈরি। শ্রাবণকে দেখে যেন একটু বিস্মিত হয়ে গেল সে আরো ভাবছিল শ্রাবণ যাবে না, কেননা অপুকে সে মন্দ ছেলে বলে জানে। আর অপু শ্রাবণের পিছু ঘুরেছে জানার পর থেকে তার মধ্যেও তাকে নিয়ে মন্দ লাগা শুরু হয়েছে। তাই ভেবেছিল শ্রাবণ না গেলে তাকে একদমই জোর করবে না, অথচ এদিকে এসে দেখে সেই আরো পরিপাটি সাজে প্রস্তুত। পরীর কানে ঝুমকো লাগিয়ে দিচ্ছিল দরজার সামনে দাঁড়িয়ে। ইফতেখারকে দেখেছে সেও। ইফতেখার কিছুই বলেনি, বারান্দায় প্রবেশ করে দেখতে দেখতেই চলে গেল নিচের ঘরে। আরও একটা ব্যাপার মাথায় নাড়া দিল, শ্রাবণ এ বাড়িতে এসেছে আজ কতদিন, অথচ কেনাকাটার জন্য সাধেনি সে এখনো। এই যে জামাটা পরেছে ভালোই দেখাচ্ছে, অথচ এই জামা সে কিনে দেয়নি। তার খেয়াল এত এলোমেলো কেন? শ্রাবণ তো তবে কোনো মতেই ভুল বলেনি সেদিন যে সে দায়িত্ব ঠিকঠাক পালন করছে না, আসলেই করছে না। ভেবে ভেবে নিজের উপর নিজেই বিরক্ত হয় ইফতেখার। একটার পর একটা ঝামেলায় যেন তাকে আরো দায়িত্বহীন করে তুলছে, খেয়ালকে বেখেয়ালিতে পরিণত করছে। এই বিরক্তি নিয়েই গোসল সেরে আসে, প্রস্তুত হয়ে যায় মামা বাড়ি যেতে। বের হওয়ার সময় শ্রাবণ জিজ্ঞেস করলো, মোটর সাইকেল নেবেন না? তবেই তো কিছু ভাড়াও বেঁচে যেত। নদী পেরিয়ে যেতে হবে। তাই? শ্রাবণ একটু বিস্মিত হয়ে রওনা হয় সবার সাথে। বিপু আরো আগেই তৈরি হয়ে বাজারে চলে গিয়েছিল রিক্সা নিতে। এখন এসে ডাকলো সবাইকে। পিতামাতাকে উঠিয়ে দিল এক রিক্সায়। মন ভালো না থাকায় আফজাল হোসেন যাবেন না সিদ্ধান্ত নিয়েছিলেন সকালে, যদিও প্রকাশ করেননি একবারও। ভেবেছিলেন সবাই হলে সবাইকে পাঠিয়ে দিবেন। পারভিনের মনক্ষুণ্ণ হবে ভেবে কিছুক্ষণ আগে সিদ্ধান্ত বদলে তৈরি হয়ে গেলেন। এমনিতেই মনোমালিন্যতা চলছে, আরো মনক্ষুণ্ণ করা একদমই সাজে না। পরি, বিপু আর অর্পা উঠে গেছে এক রিক্সায়। দুই কিশোরীকে আরামে বসতে দিয়ে সে উঠে বসেছে উপরে। শ্রাবণ আর ইফতেখারের জন্য বরাদ্দ রইল এক রিক্সা। ইফতেখারের মুখে সামান্যতম হাসি ফুটে না আজ কদিন যাবতই। রিক্সায় পাশে বসে থেকে শ্রাবণ তার মুখের দিকে তাকায় একবার, ভাবুক বেশে যেন পথের সম্মুখে তাকিয়ে আছে ইফতেখার। শ্রাবণ জিজ্ঞেস করে, কতক্ষণ লাগে যেতে? ভাবনায় বিরতি নিয়ে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় ইফতেখার। খুব বেশি না, 15-20 মিনিটের মতো লাগবে। সামনে নৌকা ঘাটে পার হবেন? আবার ওপাশে গিয়ে গাড়ি নিতে হবে? হ্যাঁ, 5 মিনিটের মতো রিক্সা যেতে হবে। এখান থেকে ঘাটের এইটুকু তো হেঁটেই যেতে পারতেন। কতটুকু আর রাস্তা? ইফতেখার পুনরায় তার মুখে তাকিয়ে বলে, তোমাকে হাঁটিয়েই নেওয়ার দরকার ছিল। সমস্যা ছিল না, আমি এর চেয়েও বেশি হেঁটে অভ্যস্ত। বাকিরা অভ্যস্ত না। একত্রে যাচ্ছি যখন, তোমার আমার অভ্যস্ত হলে তো চলবে না। আব্বাও যেতে দিবে না। মৃদু হাসি ঠোঁটের ধারে স্পষ্ট করে শ্রাবণ সম্মুখে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি। কিন্তু ইফতেখারে বোঝা হয়ে ওঠে না ঠিক এই রূপের সৌন্দর্যতা, কেন এই রূপের জোয়ারে তার এত আকর্ষণ। আগে তো কখনোই কোনো মেয়ের মুখে সে এভাবে দেখেনি, আকর্ষিতও হয়নি। কর্মব্যস্ততায় তো এসব প্রেম বিয়ে নিয়ে ভাবার সময় পায়নি, নিজেকে সুযোগ দেয়ও নি। এই মুখের আদল আর দৃষ্টির হাসি কিভাবে টেনে নিল তাকে। একপাশ থেকেই মুগ্ধ চোখে এখনো দেখে নাই তার আষাঢ় মাসের শ্রাবণকে, ছোট্ট একটা মুহূর্ত জুড়ে। তবুও মুখটা মলিন। রূপবতীর সুখে সুখী হয়ে থাকাটাই তো শুধু জীবন নয়। এই যে পরিবারে একটা অশান্তি লেগে আছে, তাই দিচ্ছে না কোনো সুখ পরিপূর্ণভাবে উপলব্ধি করতে, কেবলই ফ্যাকাশে অনুভূতির ছড়াছড়ি। পরি হন হন পায়ে ঘাটে কাঠের ছোট্ট পুলে হেঁটে নৌকায় উঠে গেলেও বাকি মেয়েগুলোকে সাবধানে উঠায় ইফতেখার নিজেই। পারভিন পারে না বয়স ও দেহের ভারে তত চাঞ্চল্যকর ভাবে ছুটতে। আরপাত স্বভাবগতই কিছুটা ভীতি এবং আহ্লাদি। শ্রাবণ এসব তক্তা বা বাঁশের পুলে চড়ে অভ্যস্ত নয় খুব একটা, তাই সাবধানেই চলতে হয়েছে তাকেও। এক নৌকায় উঠেছে পুরো এক পরিবার। মাঝি খুশি হয়ে লম্বা করে সালাম দেয় আফজাল হোসেনকে। বিড়বিড়িয়ে সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে থাকেন আফজাল হোসেন। ইফতেখারও দাঁড়িয়ে আছে। নৌকাটা যথেষ্ট প্রশস্ত, মাঝখানেও বসার জন্য লম্বাটে কাঠের বেঞ্চ ফেলা হয়েছে। মা মেয়ে সেখানে বসলেও শ্রাবণ বসেছে কিনারায়। যদিও বিপু বলেছিল ভাবিকে মাঝখানে বসতে, কিন্তু তার নৌকার কিনারা পাশে ভালো লাগে। আর অন্যতম কারণ সে নদীর টলমলে জল ছিঁয়ে যাবে নৌকা ভ্রমণ করতে করতে। পরিও তার পাশে গিয়ে বসেছে অতি আগ্রহে। বিপু বসেছে বিপরীত প্রান্তের কিনারায়। আফজাল হোসেন বিপুর পাশেই দাঁড়িয়ে আছেন। পারভিন হঠাৎ মুখোমুখি বসা শ্রাবণের গলায় চোখ রাখেন। শ্রাবণ তখন পাশ ফিরে বসে ভেসে যাওয়া কচুরি পানা ছুঁয়ে নিতে ব্যস্ত পরিশাতে। পারভিন তাকিয়েই থাকেন তার রূপে। মুগ্ধ করার মতোই এই মেয়ের রূপ।
সোনার হারটাও গলায় মানিয়েছে খুব। এই মানানসই সৌন্দর্যই তার দৃষ্টিকে আকর্ষিত করে নিয়েছে ওদিকে। মনের কোণে আবারও পুত্রবধূদের ও মেয়েকে নিয়ে বেঁধে রাখা প্রত্যাশা ফুটিয়ে তুললেন নিমেষেই। ভেবে নিলেন এই হারটা তিনি শ্রাবণকেই দিবেন, ভালো মানিয়েছে যখন তার গলাতেই। আরেকটা হার যে তুলে রাখা আছে তা অর্পাকে দিবেন, ওটা মেয়ের গলায় ভালো মানাবে আশাবাদী। আর বিপুর যখন বিয়ে হবে বিপুর বইয়ের জন্য এমনই একটা বানিয়ে নেবেন, যেন কোনো বউ বলতে না পারে তার চেয়ে অন্যজনকে বেশি দিয়ে ফেলেছে, কিংবা তারটা চেয়ে জায়েরটা বেশি সুন্দর। পরক্ষণে শ্রাবণের হাতের দিকেও মনোযোগ দেন। ফর্সা হাতে মানতাসাটাও ফুটে আছে একদম। তবে মানতাসা দেওয়ার তাৎক্ষণিক ভাবনা তিনি ভাবলেন না, এটা মেয়েকে দিবেন বলে ঠিক করে রেখেছিলেন। আর নিজের হাতে যেই মোটা বালা আছে এমন দিবেন ছেলের বউদের, হয় নিজেরটা দিবেন না হয় বানিয়ে দিবেন। কানের দুলগুলোও ফুটে আছে শ্রাবণের কানে। কোনটা বেমানান লাগছে তা খুঁজে পাওয়াই মুশকিল। শুধু আচরণের দিক থেকে শাশুড়িকে সন্তুষ্ট করতে পারল না এই মেয়েটি। ভাবতে একটা ভারী নিঃশ্বাসের পতন হয় পারভিনের। নদীপথ সম্পূর্ণটা পাড়ি দিতে দিতেই খেলে গেল শ্রাবণ। পানিতে হাতের নাড়াচাড়ায় ঢেউ তুলতে তুলতেই কিছুটা সময় দূরদৃষ্টিতে তাকিয়ে রইল ফেলে আসা পারে। আবার না কখন যাওয়া হবে ওপারের সেই নিড়ে ফিরে। মামাবাড়ি এসেই মোটামুটি জাঁকজমকপূর্ণ আয়োজন দেখতে পায়। বিয়ে পড়িয়ে রাখার উদ্দেশ্যে অনুষ্ঠান ছোট করে রাখলেও ততটা ছোট না। নিকটাত্মীয় সবাই উপস্থিত আছে। পারভিনের মাধ্যমে পরিচিত হচ্ছে শ্রাবণ সকলের সাথেই। চেয়ারম্যান পরিবার হওয়ায় তাদের মূল্যায়নটা সব আত্মীয়ের নিকটেই তুলনামূলক বেশি, তাই শ্রাবণকে দেখতে এক প্রকার আগ্রহ নিয়েই বসেছিল। দেখার পর মুখে মুখে সৌন্দর্যের প্রশংসাও পারভিনের মন তুষ্ট। নামাজের সময় হওয়ায় পুরুষগণ সব চলে গেছে জুমার নামাজে। পারভিনও বোরকা খুলে নামাজটা আদায় করতে গেল বড় মামার ঘরে। ডানে বামে তাকিয়ে শ্রাবণ ঘুরে ফিরে দেখছিল বাড়ি। পরি কখনো এসে সঙ্গ দেয়, আবার ডাকে ডাকে চলে যায় এদিক ওদিক। নিজের এলাকা বলে কথা, কম বেশি সবাই পরিচিত। অর্পা মজেছে সমবয়সী কাজিনের সাথে। ঘরে গিয়ে বিয়ের কনেকে দেখে হাসি মুখে ভাবি মামিদের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসে শ্রাবণ। আম্মার নামাজ হয়েছে কিনা দেখবে, তবে পায়নি পারভিনের দেখা। পার্স থেকে ফোনটা বের করে আয়োজন সম্ভারের এক প্রান্তে গিয়ে দাঁড়ায় শ্রাবণ। কল করে শিখার কাছে। নৌকায় থাকতেই ফোনটা শব্দহীন কাঁপছিল ব্যাগের ভেতর। অনুমান করতে পারলেও রিসিভ করা হয়নি, বন্ধই হয়ে গেছিল পরক্ষণে। এখন চালু করে ডায়াল করলো শিখার নাম্বারে। ফাতিহার অবস্থা নাকি হঠাৎ দুর্বল হয়ে পড়েছে, তাই জানাতে কল করেছিল শ্রাবণকে। শ্রাবণের মুখটা মলিন হয়ে ওঠে মুহূর্তে। অবস্থা খারাপ শুনলেই তার কেমন ভয় করে। প্রত্যাশাটুকুও বুঝি আর পূরণ হবে না, এমন ভয় চেপে যায় মনের কোণে। সে কথা বলে ফোন রাখতেই হালকা কাশি ভেসে আসে পাশ থেকে। ছায়াটা যেন রাস্তার এপাশ থেকে আসতে উপলব্ধি করতে পেরেছিল ফোনে কথা বলায় ব্যস্ত থেকে, তবে তার দিকে আসছে তা খেয়ালে রাখেনি। বিয়ে বাড়ি, কত মানুষজনই আসা যাওয়া করবে স্বাভাবিক, কিন্তু কাশিতে মনোযোগ করে নেওয়াটা অস্বাভাবিক। থমথমে চোখে তাকায় সে অপুর দিকে। নামাজ পড়ে এসেছে, টুপিটা মাথা থেকে নামিয়ে ভাঁজ করে নিতে নিতে মুস্কি হেসে বলে, সম্পর্কে কি হন তবে ভাবি? কোনো কথা বলে না শ্রাবণ। খিটখিটে দৃষ্টিতে কেবল তার মুখাবয়বের ভঙ্গি দেখে যায়। দুষ্টু হাসিতে স্থির থেকেই অপু বলে, শহর ছেড়ে চেয়ারম্যান বাড়ি লুকিয়েছিলেন তবে, তাও আমার ভাবি হয়ে। কিন্তু আপনাকে ভাবি ডাকবো ভাবতে তো আমার কেমন কেমন লাগে। দীপু ভাই নিয়ে এসেছিল নাকি আপনি ঝুলে পড়েছেন চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার সাথে? পিছু ফিরে নিজেদের ঘর ইঙ্গিত করে বলে, চেয়ারম্যান বাড়ির আগেই পাকা ঘর তুলছিলাম। আমার বাপের এই ঘরখানা পছন্দ হয় না। শ্রাবণ একবার দেখে তার ইঙ্গিত করা ঘরের দিকে, পরক্ষণে তার দিকে দৃষ্টি এনে ঠোঁট কার্নিশে তার ছেলের হাসি স্পষ্ট করে বলে, রাস্তায় ঘোরাফেরা করা কুকুরের আবার ঘরও থাকে, জানতাম না তো। দুষ্টু লোকের দুষ্টি হাসি সরে না মুখ থেকে, বরং তা বাড়ে শ্রাবণের তীক্ষ্ণ অপমানে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে পাওয়ার ইচ্ছা আমার এখনো সরেনি জানেন। কিন্তু কি আর করার, আপন ফুফাতো ভাইয়ের হক কিভাবে কেড়ে নেই বলেন? আপনি চাইলেও একটু সাহসের সাথে দু একটা সম্পর্ক কর্তন করতে পারি। এমন ফুফাতো ভাইকেও আমি ভুলে যেতে পারি। দাঁতচাপা কণ্ঠে শ্রাবণ বলে, অমানুষ যে কতটা নিচু হতে পারে তোকে দেখলেই যথেষ্ট বোঝা যায়। এই অমানুষই সবার সাথে করা যায় না, তাও আশা করি আরো আগে বুঝে গিয়েছিলি। সুতরাং শ্রাবণের সাবধান করাটাই শেষ সুযোগ মনে করে নে, শ্রাবণকে পাওয়াটা না। নামাজ শেষ হয়েছে যখন বাকিরাও বাড়ি ফিরবে, তাই কারো চোখে পড়ার আগে কথাটা বলে এই নোংরা লোকের সামনে থেকেও চলে যেতে পা বাড়িয়েছে শ্রাবণ। একা পেয়েই এমন কুটমন্তব্য করার স্পর্ধা দেখাতে আসতে পেরেছে সে, আর সুযোগ দিতে চাইছে না। কিন্তু তার যাওয়ার উদ্দেশ্য সাধনে থেমে নেই অপু। পিছু বলে, আপনার বোনটাও কিন্তু আপনার মতোই সুন্দর, দেখতে পেলাম মাসখানেক আগে।
সাথে সাথেই পিছু ফিরে তীক্ষ্ণ চোখে তাকায় শ্রাবণ। অপু বুঝতে পারে বোনের উপরও নজর পড়েছে জেনে শ্রাবণ আরও এক ধাপ বেশি খেপেছে তার উপর। তার এই খেপে যাওয়াও যেন আরো উদ্গ্রীব করে তোলে তাকে। ঠোঁটের বাঁকে হাসি সুস্পষ্ট রেখেই সে বলে, আপনি না হয় ভাবিই রইলেন, উনি তবে আমার বেআইন। ভালোই সুন্দর সম্পর্ক এনে দিয়েছে আমার ভাই। হুবহু আপনারই কপি যেন, একেবারে মিল। চেহারা দেখে তো আমার বুঝতে দেরি হয়নি এটা আপনার বোন যে। শ্রাবণ যান চলাচলের রাস্তার দিকে তাকিয়ে দেখে মসজিদে যাওয়া সব পুরুষই একে একে বাড়ি প্রবেশ করছে। ইফতেখারের মাথাটাও যেন দেখা গেছে, তাই দ্রুত দূরত্বে চলে যাওয়ার জন্য শক্ত চাপা কণ্ঠে বলে, রাস্তায় 10-এর সামনে জুতা পেটার কথা ভুলে গিয়েছিস বুঝি? তবুও সাবধান ছাড়া তোকে কিছু বলার নেই আমার আপাতত। কাপুরুষে পরিণতি কখনো ভালো হতে দেখিনি। অন্য নারীকে দেখার আগে তোর বোনকে দেখিস, তোর মাকে দেখে নিস একবার। এরপরেও যদি নারীতে সম্মান উঠে না আসে, গলায় ফাঁস পেতে মরে যা, এটাই পৃথিবীর ভালো। ওই চোখে মুখের ক্ষিপ্ততা ও মা বোন সম্পর্কিত বাক্য যেন এবার কিছুটা দমিয়ে দিয়েছে অপুর চোখ মুখ। দুষ্টু হাসি নিভে এসেছে। সেসব দেখতে দাঁড়িয়ে নেই শ্রাবণ। ইফতেখার রাস্তা থেকে বাড়ি প্রবেশকালেই দেখেছে শ্রাবণকে ক্ষিপ্ত চোখে কিছু বলতে। অপুর মুখভঙ্গিও নজর এড়ায়নি। সে দেখতে দেখতে এ পর্যন্ত এলো। এদিকে অপু কাজে ব্যস্ত হলো। অপু কিছু বলেছে, সেই সন্দেহ নিয়ে সে বড় মামার ঘরের দিকে গেল। পারভিন এখানেই বসে আলাপ করছিল অপুর খালার সাথে। এই মাত্রই জানেন কনেকে রেখে যাবে না শ্বশুর বাড়ির লোক। প্রথমে শুধু বিয়ে পড়িয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দুদিন আগে সিদ্ধান্তের পরিবর্তন এসেছে। বিয়ের কার্যক্রম আজই সম্পূর্ণ করে নেবেন তারা, তাই আয়োজনের পরিধিও কিছু বাড়িয়ে নিয়েছে তার ভাই। শ্রাবণ এসে দাঁড়িয়েছে পারভিনের পাশে। পরাপরই আবার ইফতেখার এলো। তাকে দেখতেই পারভিন বলল, খেতে বসে যা সব নিয়া। অর্পা কই? জানি না, আমি মসজিদ থেকে এলাম মাত্র। তোর আব্বা আসেনি? আসছে। আয় দেখি। উঠে চলে যায় পারভিন। পিছু পিছু যায় শ্রাবণ আর ইফতেখার। পরীকে দেখেই তাকে দিয়ে অর্পাকে ডাকায়। পরক্ষণে পুরো পরিবারই একত্রে খেতে বসে। অপু এসেছিল তাদের টেবিলে খাবার দাবার এগিয়ে দিতে, প্লেটে প্লেটে তুলে দিতে। ইফতেখার বাধা দিয়ে নিজেই দাঁড়িয়ে গেছে প্লেটে খাবার তুলে দেওয়ার জন্য। তোর দিতে হবে না, আমরাই নিয়ে নিতে পারবো, তুই যা। অপু বাধ্য হয় চলে যেতে। যেতে যেতে শ্রাবণের দিকে একবার দেখতে ভুলে না, কিন্তু শ্রাবণ তাকে রীতিমতোই উপেক্ষা করে গেছে। কথাই মজেছে পরীর সাথে। পরী জানা ছিল তাদের বাড়ি এখান থেকে কতটা দূরত্বে। সেসব শুনতে মনোযোগ দিয়েছে সে। বরাবরই কোনো আয়োজন সপরিবারে গেলে খেতে বসতে বিপু এক পাশে থাকে, অন্য পাশে থাকে ইফতেখার। পরিবারের প্লেটের ডিশ থেকে খাবার তুলে দেওয়ার দায়িত্ব দুই ভাই করে নেয়। এখনও তার ব্যতিক্রম হয়নি। শ্রাবণ ইফতেখারের পাশে বসেছিল, শ্রাবণের অন্য পাশে পরী। প্লেটে খাবার দিয়ে ইফতেখার তার উদ্দেশ্যে বলে, বাড়ি গিয়ে কথা বলো, খাও এবার। কিছুটা লজ্জাবোধ করে মুচকি হাসে শ্রাবণ। আসলেই বেশি কথা হয়ে যাচ্ছে এই পরীর সাথে মুছতে গিয়ে। খাওয়ার পরপরই একটু বিশ্রামের জন্য পারভিনের সাথে আবার বড় মামাদের ঘরে চলে আসে শ্রাবণ। ইফতেখার পিছু হতে বলে দিল, মায়ের সাথে সাথেই থেকো। শ্রাবণ একটু শঙ্কা নিয়েই তাকালো তার দিকে। পরক্ষণেই মাথা হেলিয়ে সায় দিয়ে চলে গেল। ভাবছে সে দেখে ফেলেছে কি না তখন অপুর সাথে কথা বলতে। এমনই তো মনে হচ্ছে। বরযাত্রী আসতেও সময় নেয়নি খুব একটা। তাদের আত্মীয় স্বজনও বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এদিকে পারভিনও চেয়েছিল চলে যাবে। মেজ ভাইয়ের বউ শেফালি ধরে বসলো মেয়ে বিদায় দিয়ে যেন যায়। ওদিকে আফজাল হোসেনও দেখালো যাওয়ার জন্য তাড়া দিচ্ছে না। আলাপে জমেছে চাচাতো ভাইয়ের সাথে, তাই সেও তাড়া নিয়ে ছুটছে না। শ্রাবণ কিছুক্ষণ তার কাছেই বসেছিল, পরক্ষণে চলে গেছে বাইরে। এদিকে আসরের পরপর কোণে বিদায় হয়ে যায়। কান্নাকাটির ছোটখাটো এক রোল উঠে বিদায় পরিবেশে। তার পরপরই বাড়ি যাওয়ার তাড়া পড়ে তাদেরও। অর্পাকে ডেকে নিল একদিক থেকে, পরীকে ডেকে নিল আরেক দিক থেকে, কিন্তু শ্রাবণকে পাওয়া গেল না কোনো দিকেই। সে আবার কোথায় গেল? পরীকে দিয়ে এ ঘর ও ঘর খোঁজ করায়। কারোর সাথে বসে আবার আলাপ করছে নাকি, কিন্তু কোন দিকে নেই সে। ইফতেখারের মুখখানা মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে। পারভিনকে জিজ্ঞেস করে, মা তোমার সাথেই ছিল না তখন? সে তো সেই কখন বেরিয়ে এসেছে। আমি তো তাকে বাইরেও বের হতে দেখলাম না। ইফতেখার শ্রাবণের ফোনে ডায়াল করে, ফোন বন্ধ। চিন্তা আরো বেড়ে যায়। পারভিন বলে, বাড়ি গেল কি না আবার? মেয়ের সাহস দেখলে বাঁচি না। কোথাও যাওয়ার হলে বলে যাইবো না? মানুষ কি এমনি এমনি খুঁজে পাওয়া যায়? বলতে বলতে তিনি নিজে আবার ভাইদের ঘর ঘুরে এলেন। বড় ভাই ও ছোট ভাইয়ের টিন চালার ঘর, মেজ ভাইয়ের ছাদওয়ালা ঘর খুঁজে আসে। নেই কোথাও। বাইরে এসে বলে, কই নাই তো কোথাও। পরি বলে, আবার বরযাত্রীর সঙ্গে সাথী আপুর শ্বশুর বাড়ি চলে গেল নাকি? তার মস্করায় অর্পা ব্যতীত কেউই কান দেয় না। অর্পা মুখ টিপে কিঞ্চিত হাসলো শুধু। এদিকে পারভিন চিন্তিত ইফতেখারকে বলে, দেখ আবার বিপুর সাথে বাড়ি গেছে কিনা, চাবিও তো নিল না।
বিপুকে তো একাই যেতে দেখলাম, আর সে গেলে আমাকে বলে যাবে না? বলতে বলতে চিন্তিত হয়ে ডায়াল করে বিপুর ফোনে। কোথায় তুই? বাজারের দিকে আছি। শ্রাবণ তোর সাথে গেছে? আমার সাথে? আমার সাথে কোথায় আসবে? আমরা বাড়ি যাব, তাকে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম তোর সাথে গেছে কিনা বাড়িতে। না তো, এখনো রওনা হয়নি তোমরা? না, রওনা দিব। দেখ তো একটু বাড়ি গিয়ে সে গেছে কিনা। আচ্ছা, দেখছি। এখনই যা, আর আমাকে শীঘ্রই জানা। আচ্ছা। কল কেটে দেয় ইফতেখার। পরীকে আবার পাঠায় প্রতি ঘরে খুঁজতে। একা কেন চলে যাবে শ্রাবণ? চাবিও নেয়নি। যাওয়ার হলে অবশ্যই তাকে জানিয়ে যেত। তার ধারণা বার দিয়ে খোঁজ করায় মামাবাড়ির কেউ কেউ জেনে গেছে শ্রাবণকে পাচ্ছে না তারা। তাই ও ঘরের মানুষ এ ঘরে, আবার এ ঘরের মানুষ পাশের ঘরে গিয়ে খুঁজে বেড়াচ্ছে। কেউ বলে তখন তো পারভিনের সাথেই বসে থাকতে দেখলো, কেউ বলে তখনও উঠোনেই দেখলো, কেউ মস্করাই বলে দীপুর সুন্দরী বউয়ের উপর আবার কার নজর লাগলো। আর এই মস্করাপূর্ণ বাক্য দুশ্চিন্তাগ্রস্ত ইফতেখারের মধ্যে ক্রোধের জন্ম দিল তাৎক্ষণিক। ডানে বামে তাকিয়ে কারো তালাশ করে রগরগে চোখে মেজ মামার ঘরের দিকে তাকাতে জানালা দিয়ে অপুকে দেখতে পায় সে। এদিকে আফজাল হোসেন বলে, বাড়িতেই চলে গেছে হয়তো কোনো কারণে। আয় বাড়ি গিয়ে দেখ আগে। কিন্তু ইফতেখার রওনা দেওয়ার জন্য প্রস্তুত না হয়ে পা বাড়িয়েছে অপুদের ঘরের দিকে। নতুন পোশাক পাল্টে নেওয়ার জন্য আলমারি খুলেছিল অপু। পায়ের শব্দ পেয়ে প্রবেশকালে পিছু ঘুরে তাকিয়েছে সে। হন হন পায়ে ইফতেখার এসে দাঁড়িয়েছে অপুর কাছে। প্রথমত নিজেকে শান্ত রেখেই শক্ত গলায় জিজ্ঞেস করলো, শ্রাবণ কোথায়? সাথে সাথেই বুড়ো কুচকে আসে অপুর, যেন কিছুই জানে না। অদ্ভুত কিছু শুনলো হঠাৎ, এমন একটা ভঙ্গিমা প্রকাশ পায় তার মুখাভাবে, যা ক্রমশই রাগিয়ে দেয় ইফতেখারকে। আর তাই সাথে সাথেই তার পাঞ্জাবির কলার পাকড়ে ধরে দুই হাতে। চোখের শিরা হয়ে ওঠে রক্তিম, গলার কুব্ধ স্বর হয়ে আসে উচ্চ। শুনতে পাসনি আমার কথা? শ্রাবণ কোথায়? তাকে কলার পাকড়ে ধরতে দেখে বাইরে থেকে হুড়হুড় করে সব চিৎকার সহিত ছুটে গেল ঘরে। অপু তার এমন আচরণের কারণে পাল্টা ক্ষিপ্ত হয়েছে। দুহাতে শক্ত করে ধরে টেনে ছাড়তে চাইছে ইফতেখারের হাত। তার জবাবের গলাও উঁচু হয়েছে। শ্রাবণ কোথায় তা আমি জানি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই জানিস না শ্রাবণকে কি বলেছিলি দুপুরে? অপু চোয়াল শক্ত করে তাকে ধাক্কা দিয়ে সরায়, সাথে সাথে এক ঘুষি দিয়ে বসে ইফতেখার। শ্রাবণ কোথায় বল। যদিও ততক্ষণে বাইরের লোকজন এসে তাকে টানতে শুরু করেছিল, কিন্তু সরে আসার আগে মায়ের একটা দিয়েই নিল। অপু ক্ষেপে নিজেও আসছিল তাকে আঘাত করতে, কিন্তু তাকে বিপরীতে টেনে ধরে রেখেছে পরিজনরা। মায়েদের এদিকে কান্না করার অবস্থা। পারভিন ছেলেকে ঝাপটে পিছু সরাতে সরাতে বলল, কি শুরু করলি ইফতি? এইসব কি শুরু করলি তোরা? ইফতেখার তাদের কোনো জবাব দেয় না। তীক্ষ্ণ রক্তিম চোখে দাঁত মিড়িয়ে তাকিয়েই থাকে অপুর দিকে। মামারা সহ আফজাল হোসেন এসে উপস্থিত হয়েছেন ততক্ষণে। ছেলের আচরণে নিজেও আশ্চর্য হয়ে গেছেন, তাই ছোটখাটো একটা ধমক দিলেন ছেলেকে। কি হচ্ছে সব? ওকে মারতে গেলি কে? ক্রোধে কাঁপা কণ্ঠে ইফতেখার অপুর দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে, সে জানে শ্রাবণ কোথায়। ওদিকে অপু পাল্টা বিক্ষোভ করে, আমি কেমনে জানবো তোর বউয়ের খবর? আমি কি তার খবর নিয়ে ঘুরি নাকি? ক্ষিপ্ত ইফতেখার সাথে সাথেই জবাব দেয়, হ্যাঁ তুই ঘুরস। আফজাল হোসেন আবার ধমক দেয়, এ থাম, মেজাজ ঠান্ডা কর, আমার সাথে কথা ক। সে জানবো কেমনে শ্রাবণের ব্যাপার? শ্রাবণ কি তার কাছে বলে যাইব? বলে যাবে না আব্বা, কিন্তু আমার সন্দেহ তার জন্য শ্রাবণ নিখোঁজ। এমনি ফোন বাজে তার। বিপু কল করেছে, রিসিভ করতেই জানায় শ্রাবণ বাড়িতে নেই। বকুল কাকার কাছে জিজ্ঞেস করেছিল, তিনিও দেখেননি তাকে আসতে। ইফতিকার ফোন রেখে পিতাকে বলে, দেখছেন যায়নি বাড়ি। সে শ্রাবণকে চিনত অনেক আগে থেকে, বদমাইশি করে বেড়ায় শহরে। শ্রাবণের পিছু ঘুরছে। আজ দুপুরেও শ্রাবণকে কি যেন বলছে। আব্বা আমি নিশ্চিত সে জানে। চুপ থাক। শান্ত গলায় তাকে থামতে বলে। ওদিকে মেজো মামা অপুকে জিজ্ঞেস করে, কি করে এগুলো? অপু জবাব দেয় না, খিটখিটে মেজাজে শুধু ইফতেখারকে দেখে। মেজো মামা বাহুতে ঠুকে বলে, কথা কস না কে? উঁচু স্বরে অপু বলে, তার বউয়ের সাথে আমি কিসের কথা বলবো বলতো? সে জানে আমি বদমাইশি করছি, দেখছে কোনোদিন? তাহলে প্রমাণ দেখ। এদিকে আফজাল হোসেন তার উদ্দেশ্যে বলে, থামো, শান্ত। আমি তোমার এক বাই জায়গায়, তুমি জানো শ্রাবণ কোথায় আছে? না। পরক্ষণে ইফতেখারের দিকে তাকিয়ে বলেন, সে বলছে যখন জানে না আর কোনো কথা নাই। সন্দেহ দিয়া সব সত্যি হয় না, যা। ইফতেখার যাওয়ার আগে রগরগে চোখে আবার অপুর দিকে তাকিয়ে বলে যায়, তুই জানোস না, না সবার সামনে এখন বলে যাই, যদি শ্রাবণের কিছু হয় আর ঘটনার পেছনে তোর হাত থাকে, তোকে আমি নাজেহাল করে ছাড়বো। হনহনিয়ে বেরিয়ে গেছে ইফতেখার। পিছু পিছু গেছে তার পরিবার।
আফজাল হোসেন এদিকে পারভিনের মেজো ভাইয়ের উদ্দেশ্যে বলে গেল, কিছু মনে করবেন না, তাগো মনের ভেতরে কি আছে তারাই ভালো জানে। আমি ইফতিরে সাবধান করব, শ্রাবণের খোঁজটা নিয়ে নেই আগে। তিনিও প্রত্যুত্তরে বলেন, আমারও তো মাথায় ধরছে না, কিসের মধ্যে কি হইয়া গেল। পরে কথা বল মনে, আসি। বিদায় নিয়ে চলে যায় আফজাল হোসেন। এদিকে যান চলাচলের রাস্তায় এসে রিক্সা ঠিক করে নেয় ইফতেখার। বাবা মাকে এক রিক্সায় তুলে অর্পা ও পরির সাথে অন্য রিক্সায় উঠে বসে সে। ইচ্ছে করছে না এই বাড়ি ছেড়ে যেতে। কেন মনে হয় শ্রাবণ এখানেই আছে? সে ভুল করছে না তো এই বাড়ির সীমানা ছেড়ে গিয়ে? মনে মনে আল্লাহকে ডাকে সহায় হওয়ার জন্য, শ্রাবণকে যেন বাড়ি গিয়েই পেয়ে যায়। মনের সন্দেহ যেন ভুল হয়, মন্দ ভয় যেন দূর হয়। শ্রাবণকে আর পাওয়াই গেল না এই দিন। ইফতেখার কল করতে করতে ক্লান্ত, প্রতিবারই ফোন বন্ধ। কান্তাদের বাড়ি গিয়ে নিজে দেখে এলো, সেখানেও নেই। মনে বলে আবার মামা বাড়ি যেতে, অপুকে আরো কিছু ধাওয়া করে কথা টেনে বের করতে, কিন্তু সম্ভব হয় না, আত্মসম্মানেরও ভয়। বাবা তো হটিয়ে নিয়ে এলো, মা তো বিড়বিড় করেই যাচ্ছে। আগেও কোনোদিন জানিয়ে যায়নি কোথাও, নির্ঘাত আজও কোথাও গেছে। টেনশনে না মারলে চলে না তার। মায়ের মুখে এত সব শুনেও কিছু বলতে পারে না ইফতেখার। তার এখন শ্রাবণের খোঁজ দরকার। দুহাতে মাথা চেপে ধরে মনের ভয়ের হৃদয় আঙিনায় আর্তনাদ করে, শ্রাবণ তুমি কোথায়? একটু সাড়া দাও, টেনশন মুক্ত করো। পরক্ষণে এই সন্ধ্যাপথ কাটিয়ে সে মোটরসাইকেলে করে শহরে আসে। সাথে বিপু এসেছে। বিপু নিজেই ড্রাইভ করে এনেছে তাকে। দুশ্চিন্তায় ইফতেখার বড্ড উত্তেজিত হয়ে আছে। মামাবাড়ির ঘটনা জেনেও সে তবদা খেয়ে আছে। এমন একটা দিনে ভাই এমনটা কেন ঘটিয়ে এলো? আর ভাবি কোথায় গেল? মোটরসাইকেল দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছেছে স্বপ্ন নিকেতনে। ইফতেখার বিপুকে রেখে গেট খোলা পেয়ে দ্রুত পায়ে পৌঁছেছে ভেতরে। দারোয়ান ডাকছিল পেছনে, সে শুনেনি। এদিকে দারোয়ানকে থামিয়ে দিয়েছে বিপু। সে সামলে নিচ্ছে তাদের জরুরি প্রয়োজনের কারণ। তাদের পরিচিত একজন থাকে এখানে, অবস্থা সম্ভবত খারাপ, তাই ছুটে আসা। অথচ এদিকে সত্যি যে ফাতিয়ার অবস্থা খারাপ তা জানে না তারা। দারোয়ানের কাছে সেটা ছিল বিপুর এক বানানো গল্প। ইফতেখার ভেতরে এসে ফাতিয়াকে দেখতে পাই বাস্তব দুরূহ অবস্থায়। শোয়া থেকে উঠতে পারে না, গোঙাচ্ছে শুয়ে শুয়ে। পাশে একজন মহিলা তার কপালে জলপট্টি দিচ্ছে, হাত ঘষে ঘষে তালুতে মালিশ করছে। শ্রাবণের কথা জিজ্ঞেস করবে কি তার কাছে? সে গিয়ে সে ফাতিয়ার গালে হাত রাখে। জ্বর আছে শরীরে, পাশে বসে সে ডাকে তাকে, আম্মা আম্মা। দ্বিতীয় ডাকের পর চোখ খুলতে সক্ষম হয় ফাতিয়া। ইফতেখারের মুখটা দেখতেই চোখের দুই ধারে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। ইফতেখার পাশের মহিলাটাকে জিজ্ঞেস করে, ওনার জ্বর কবে থেকে? কাল থেকে। ডাক্তার দেখানো হয়েছে? ওষুধ দিয়েছে? হ্যাঁ। সে পুনরায় ফাতিয়ার দিকে তাকিয়ে বলে, আম্মা আপনার খুব বেশি খারাপ লাগছে? চোখের পাতা বন্ধ করে হালকা মাথা নাড়ানোর চেষ্টা করে ফাতিয়া। বোঝাতে চায় তার খারাপ লাগছে না, অথচ চোখের সামনে ইফতেখার দেখতে পাচ্ছে তার করুণ অবস্থা। এই অবস্থায় সে শ্রাবণের কথা কিভাবে জিজ্ঞেস করবে তা নিয়ে যত দ্বিধা। মিনিট খানেক চুপ করে বসেছিল ইফতেখার। ফাতিয়া তাকে দেখে চোখ বুঝে আর খুলে। হঠাৎ দরজার দিকেও চোখ যায়। বিপিকেও দেখতে পায় আজ প্রথমবারের মতো। চিনে না সে তাকে, কিন্তু চেহারায় ইফতেখারের মিল খুঁজে পায় কিঞ্চিত। অর্থাৎ আফজাল হোসেনের গঠন প্রায় 2 ছেলেরই। তাই তার মনের সন্দেহ এই ছোট ছেলে। বিপু নিষ্পলক তাকিয়ে থাকে ফাতিহার দিকে। পরক্ষণে ধীর পায়ে এগিয়ে আসে, তবুও তাকিয়েই থাকে। ফাতিহাও দেখে তাকে, দৃষ্টিতে মায়া বাঁধে। ইচ্ছে হয় দুহাত 2 ছেলের মাথায় তুলে একটু আদর করে দিতে, অথচ সামর্থ্যে কোলায় না। ইফতেখারি এদিকে তার মাথায় হাত দিয়ে ফেলেছে। সাথে সাথে পরম আবেশে চোখ বুজে নিয়েছে ফাতিহা। ভেতর বাইরের অসুস্থতায় কাতরাতে থাকলেও এই পরশ যেন তার একরাশ শান্তির কারণ। মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। নির্ভরযোগ্য এক হাত মাথায় উঠায়। ইফতেখারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কিছু খাবেন আম্মা? না রে বাবা। ভেজা ও ভাঙা গলায় উত্তর দেয় ফাতিহা। তার কণ্ঠও যেন অসুস্থতার প্রকোপে কাঁপছে। অশ্রুপাত হয় চোখের 2 ধারে। ইফতেখার দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করে, শ্রাবণ এসেছিল আম্মা? আজকে? চোখের পলকে সায় দেয় ফাতিহা। মনের উত্তেজনা বেড়ে যায় ইফতেখারের। সে আরো আকাঙ্ক্ষা নিয়ে জিজ্ঞাসা চালিয়ে যায়, কখন গেছে? সে তো বাড়ি যায়নি এখন পর্যন্ত। যাইনি। না, দুশ্চিন্তা হচ্ছিল তার জন্য। জানেন, আমাকে জানিয়ে পর্যন্ত এখানে আসেনি সে। বলেও নি যে সে আসবে এখানে। অনেকক্ষণ আগে কি বেরিয়েছে? ইফতেখার মাথা থেকে হাত সরিয়ে নেয় দুশ্চিন্তায়। চিন্তামগ্ন থেকেই বলে, কোথায় গেছে তবে? কোথায় খুঁজি এখন তাকে? ওদিকে কাপা গলায় ফাতিহা বলে দেয়, তার বাড়িতে গেছিলা? মায়ের সঙ্গে দেখা না কইরা তো যায় না। কথা শুনে নিস্তব্ধ হয়ে যায় যেন ইফতেখার।
মা বাড়ি তাকে তো এসব সম্পর্কে কোনোদিন বলেনি। কত স্কুল কলেজের গল্প হলো, নানা বাড়ির গল্প হলো, নিজ বাড়ি কিংবা মা নিয়ে তো কোনোদিন বলেনি। সে তো জানতো তার বাবা মা নেই, এমনকি বাবার মৃত্যুর পর কতটা কষ্টকর হয়ে উঠেছিল তার একাকী জীবন, সেই গল্পও শুনেছে। তবে কি এসব বানোয়ার ছিল? বুকের ভেতর এক পিণ্ড ব্যথা সৃষ্টি হয় সাথে সাথেই। ব্যথিত দৃষ্টিতেই সে পুনরায় তাকায় ফাতিহার দিকে। বিপিও কেমন সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছে ফাতিহার দিকে। কি বললেন তিনি? মাথার উপর দিয়ে গেল যেন। ইফতেখার উঠে দাঁড়ায় পরপরই মলিন কণ্ঠে বলে, আমি আসছি আম্মা, আপনি দুশ্চিন্তা করবেন না, খাবার ওষুধ ঠিক মতো খাবেন, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। বিপুল নিশ্চুপে পিছু পিছু চলে। চলার আগে আরো একবার ফাতিহার মুখটা মনোযোগে দেখে নিতে ভুলেনি। তবুও বলা হলো না কিছু। কি বলবে ভেবেও পেল না। কিন্তু কেমন অদ্ভুত মায়া কাটাচ্ছিল সেই অসুস্থ মুখে। কেমন করে তিনি সিক্ত নয়নে তাকিয়েছিলেন তাদের দিকে। ভাইয়ের পিছু পিছু স্বপ্ন নিকেতন ছাড়তে ছাড়তে বিপু জিজ্ঞেস করে, ভাই, উনি কার কথা বললেন? ভাবির পরিবার আছে? হনহন পায়ে চলতে চলতে থমথমে গলায় ইফতেখার প্রত্যুত্তরে বলে, জানি না। তবে কোন বাড়ি যাওয়ার কথা বললেন? আমি জানি না, ওর সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করিস না, বাড়ি চল। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় কিছু জিজ্ঞেস করতে নিষেধ করে ইফতেখার। ক্রমশই রাগান্বিত হয়ে পড়েছে শ্রাবণের উপর। সবকিছুরই সীমা ছাড়িয়ে গেছে যেন শ্রাবণ। যেই মনে এক প্রণয় প্রাসাদ গড়ে যাচ্ছিল এতদিন যাবৎ, সেই মনে বড্ড বিরক্তি জন্মেছে আজ তারই বিরুদ্ধে। প্রণয়ের প্রতিদানও যেন দারুণভাবেই নির্ধারণ করে গেছে তার পছন্দের শ্রাবণ। সারা রাত ঘুম হলো না। মাথায় জটলা জ্যাম পাকিয়ে রেখেছে শ্রাবণ। কখনো দুশ্চিন্তা, কখনো রাগে ফাটছে ইফতেখার। এই মনে হয় সামনে পেলে মেরে ফেলবে, আবার এই মনে হয় কোনো বিপদ হলো। ওদিকে পারভিনের মাথা নষ্ট শ্রাবণের খোঁজ না পাওয়ায় বিপু এসে বলতেই হাই হুতাশ শুরু করেছে সে। তার গহনাগাটি সব নিয়ে পালিয়েছে, যত সব ধান্দা নিয়ে বাড়ি এসেছে। ছেলেকে সরল পেয়ে মাথায় চড়ে বসেছে। এবার সূচকে সব লুট করেছে। সংসারও সৃষ্টি করে গেছে একের পর এক ভয়ানক অশান্তি। তার যত্নে করা গহনা, সাদের সংসার সুখ, হায় হায়। নির্ঘুম নিস্তব্ধতা মুখাভাব নিয়ে সকালেই বেরিয়েছে ইফতেখার। তখনও মায়ের কণ্ঠ শুনে আসে। বাবার সাথেই হয়তো রাগারাগি করছেন, এখনো পুলিশে জানাচ্ছেন না কেন। আর এসবে মাতামাতি করতে দেখে ইফতেখার তার মায়ের উপরও বিরক্ত। তার এক মুহূর্তের জন্য মনে হয় না শ্রাবণ গহনাগাটি নিয়ে পালিয়েছে, অথচ সেও জানে শ্রাবণের অঙ্গ জড়ানো ছিল মায়ের গহনায়। কিন্তু তার মনের যত চাপ, শ্রাবণ হারানোর ভয়, এই ভয় হতে সে বিন্দুমাত্র সরতে পারছে না। শ্রাবণ ঠিক আছে তো? এই একটা বাক্য যখনই নাড়া দেয় মনে, তখনই ছুটতে পাগল হয়ে ওঠে। এই সকালে আবারও নাড়া দিতেই দুয়ার খুলে বেরিয়ে গেল। না খাওয়ার মনোযোগ আর না নির্ঘুম চোখের মায়া, সবই শ্রাবণ নিমিত্তে উপেক্ষা। একা একাই ছুটেছে এবার শ্রাবণ সন্ধানে। আবারও ইটপাথরের শহরে স্বপ্ন নিকেতনের কাছাকাছি যেতেই হঠাৎ যেন শ্রাবণকে দেখতে পাই পথ চলতে। মোটরসাইকেলটা যতটুকু সম্ভব দ্রুত থামিয়ে নেয় ইফতেখার। মনের উত্তেজনায় দ্রুত পিছু ডেকে উঠে। শ্রাবণ। মেয়েটা ভুরু হালকা কুচকে পিছু দেখতে উত্তেজনায় ধোকা খেয়ে বসে ইফতেখার। একটু বোকার মতো হয়ে বলে, সরি। শব্দটা মেয়েটির কান পর্যন্ত হয়তো পৌঁছায়নি, কিন্তু তার উত্তেজিত অবস্থার দিকে কেমন তাকিয়ে রইল হাঁটতে মনোযোগী হওয়া পর্যন্ত। এদিকে ইফতেখারও কিছুটা ভাবুক বেশে বসে রইল মোটরসাইকেল একদিক চাপিয়ে। কিছুটা ক্লান্ত লাগছে তার। মনের ক্লান্তি, দেহের ক্লান্তি উভয় মিলিয়ে ধরেছে তাকে। মেয়েটা যাওয়ার দিকেও তাকিয়েছিল দ্বিতীয়বার। কেন সে শ্রাবণী হলো না? একটা মানুষকে কি এভাবে খুঁজে বের করা যায়? কোনো চেনা নেই, জানা নেই, প্রকাশিত কোনো তথ্য নেই। কোথায় খুঁজবে তবে তাকে? ছোট্ট বারান্দায় একটা টুলের উপর পা গুটিয়ে বসে আছে শ্রাবণ। মন মলিন রেখে নিষ্পলক তাকিয়ে আছে জানালার বাইরে। কখনো হর্নের শব্দ মনোযোগ টেনে নিচ্ছে নিচের যান চলাচলের পথে, কখনো আকাশের বিশালতা নজর আঁকড়ে ধরেছে পাখির ডানা ছাপটানো দেখতে, কখনো বা পাশের বাড়ির মুখোমুখি বারান্দাটা নজরে পড়ে। বয়স্ক দুজন নারী পুরুষকে প্রায় দেখা যায় এই বারান্দায়। আরও সদস্য থাকে এই ফ্ল্যাটে। একটা বাচ্চাও সাথে দেখা যায় মাঝে মাঝে। হয়তোবা ছেলে, ছেলের বউ আর নাতনি নিয়ে এখানে থাকছেন অবসরপ্রাপ্ত এই দম্পতি। কি সুখী সুখী একটা ভাব তাদের মধ্যে। কিন্তু এই বারান্দাটায় জোড়া চড়ুইয়ের মতো বুড়ো বুড়িকেই দেখতেই পাওয়া যায় বেশি। অবসর কাটানোর স্থল এই বারান্দা, একে অপরের সাথে ঝগড়া করার এই বারান্দা, খোশ গল্পের বৃক্ষ বুনন কেন্দ্র এই বারান্দা, ছোট্ট নাতনির সাথে খেলা করার জায়গা এই বারান্দা। ওপারের নগরে তাদের ঠিক সুখী একটা পরিবার মনে হয় এপার থেকে দেখে। এখনো বসে দুজন গল্প করছেন, বৃদ্ধ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছেন। কিছু হয়তো বোঝাচ্ছেন সঙ্গিনীকে। সঙ্গিনীও মনোযোগে তার মুখে তাকিয়ে কথা শুনছেন। কি দারুণ দেখতে এই মুহূর্ত। এই দৃশ্য মনোযোগ দেওয়ার মলিন মুখেও কিঞ্চিত হাসি ভেসে ওঠে শ্রাবণের ঠোঁট কার্নিশে। মনে হয় এই তো সে আর তার বুড়ো ইফতেখার বসা পাশে। কি খোশ গল্প হচ্ছে তাদের মাঝে। অথচ এমন মুহূর্ত খুবই কম এসেছে তাদের এই কয়েকদিনের জীবনে। কেমন আছে লোকটা? যোগাযোগ হচ্ছে না পর্যন্ত, অথচ যোগাযোগ করতেও যত সংশয়। কি ভাবছেন তার সম্পর্কে? মন্দ কিছু? নিশ্চয়ই তাই। মন্দই তো করে এলো। তবে ভাবতে আর অন্যায় কি?
চোখটা হালকা ভিজে আসে। বুকের ভেতর থেকে নির্গত হয় দীর্ঘ নিঃশ্বাস। ফোনটা হাত থেকে পড়ে গিয়ে একদমই অকেজো হয়ে গেছে। সিমও অ্যাক্টিভ করা হয়নি। এদিকে মাও তাকে জঘন্য রকমভাবে আটকে দিয়েছেন। এতটা কঠোর হয়ে উঠবে পরিস্থিতিটা ভাবতে পারেনি সে। আফজাল হোসেনের বাড়ি গিয়েছে শুনেই মেয়ের উপর ভীষণ রেগে গেছেন সুলতানা। সন্তানদের বুকে আগলে রেখে বেঁচে আছেন তিনি এই ধরনেতে। বাবা নেই, তাই নিজ দায়িত্বে দাঁড়িয়ে ওঠার সাহস তিনি আরো বহু আগে থেকেই দিয়ে এসেছেন তাদেরকে। শিখিয়েছেন লড়াই করে একা বাঁচতে, একা একা নিজ জীবনের সিদ্ধান্ত নিতে পারার ক্ষেত্রেও সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন। মেয়ে একক সিদ্ধান্তে বিয়ে পর্যন্ত পৌঁছেছে, তাতেও তার বিন্দুমাত্র আপত্তি নেই। তিনি সবসময় চাইতেন মেয়ে দুটো যেন নিজের পছন্দের একটা জীবন পায়। পিতৃহীন এই পৃথিবীতে যেন তারা নিজেকে অসহায় মনে না করে। কখনো হঠাৎ তিনি হারিয়ে গেলেও যেন মায়ের অভাবটা তাদের কুড়ে কুড়ে না খায়। তারা যেন নিজের অবস্থানের দিকে তাকিয়ে ভালো থাকতে পারে, মজবুত থাকতে পারে। সঙ্গী হিসেবেও যেন একজন মনের মানুষ খুঁজে নিতে পারে। রবের নিকটে এই দোয়াটাও তিনি সবসময় করে যান। তিনি পছন্দ করে তাদের জন্য কিছু ঠিক করতে গিয়ে যেন তাদের পছন্দের ব্যাঘাত না ঘটান, সেদিকেও তিনি ভীষণ সতর্ক থাকেন। কিন্তু শ্রাবণের প্রতি তবুও তিনি ক্ষুব্ধ, কারণ সে আফজাল হোসেনের বাড়ি গেছে। অন্য যে কোনো পাত্র সে পছন্দ করলে হয়তো আজ সুলতানা ভীষণ খুশি হতো, ভেবে আনন্দিত হতো। মেয়ের একটা নতুন জীবনের সূচনা হয়েছে, তার মাথা থেকে একটা চাপ কমে এসেছে। অথচ সেই মাথা এখন তপ্ত লাভার মতোই যেন ক্রোধান্বিত। শ্রাবণ বিয়ে করে নিয়েছে। ছোট মেয়ের মুখে তা শুনেই 3-4 দিন আগে তিনি শ্রাবণকে কল করে নাগাদ বাড়ি আসতে বলেছেন। তার সাথে দেখা করতে বলেছেন, যদি সে তাকে কখনো মা বলে ডাকতে চাইতো, মা বেঁচে আছে মানতে চাইতো। শ্রাবণ তা নিয়েই বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এখানে আসার আগে। একদিকে ফাতিয়ার অসুস্থতা, একদিকে সেই পরিবারের অশান্তি, আর একদিকে মায়ের ক্রোধ, সব মিলে দারুণ চাপে ফেলেছিল তাকে। ভয় হচ্ছিল মায়ের প্রতিক্রিয়া কি হবে তা ভাবতেই। আর মায়ের কাছে আসবে বলে ইফতেখারকে পর্যন্ত বলে এলো না সে শহরে আসবে। ইফতেখার সাথে ফাতিয়াকে দেখতে এলে তার মায়ের সাথেও দেখা করা হবে না, তাই চুপচাপ পালিয়েছিল, তাও গহনাগাটি নিয়ে। এই গহনাও ছিল তার এক অন্যরকম বড় উদ্দেশ্য, যার পিঠে অঙ্কিত বিফল চিত্র। ফাতিয়ার এক গল্প সাজতে চেয়েছিল সেই গহনা দিয়ে, চেয়ারম্যান বাড়ির গহনা। বঞ্চিত ফাতিহার অধিকার, সে পুরনো কিশোরী ফাতিহার এক টুকরো স্বাদ ছিল লাল বেনারসি আর সোনার গহনা অঙ্গে জড়িয়ে সেই চেয়ারম্যান বাড়ি উঠবে নববধূ বেশে। আলতারাঙা নুপুর পায়ে সারা বাড়ি দৌড়াবে। হলো না সেই স্বাদের পূর্ণতা পাওয়া। অথচ বধূ সাজের কত শখ মনের কোঠরিতে বাঁধা ছিল এতগুলো বছরের আটিতে। তিনি বধূ সাজবেন, সেই সাজটা একটা মুহূর্তের জন্য হলেও নিজ হাতে করে দিতে ছোট্ট একটা পূর্ণতা দেওয়ার চেষ্টায় এই গহনাগাটি নিজের অঙ্গে জড়িয়ে নিয়েছিল শ্রাবণ। পারভিনের কাছ থেকে চেয়ে নিয়ে ছুটে এসেছিল আম্মাকে কিঞ্চিত সময়ের জন্য বধূ সাজের বেশে দেখতে। ফাতিয়া একদমই ইচ্ছে পোষণ করলো না, ছুতেই চাইল না এসব মর্ম ব্যথার কারণে। এসব তিনি একদম চান না। এর সবই নাকি তার অধরা স্বপ্ন ছিল, যার বাস্তবতার স্বাদ তার মাঝে আর বেঁচে নেই। অপূর্ণ প্রাপ্তিটুকু আঁকড়ে রেখেই ফিরিয়ে দিয়েছেন তিনি শ্রাবণকে। সেই বাড়ির কিছুই তিনি চান না। এদিকে মায়ের সাথে দেখা করতে এলে মায়ের কঠিন নিষেধাজ্ঞায় বাধা পড়ে গেছে শ্রাবণের। আফজাল হোসেনের বাড়ির সীমানায় ছায়া না ফেলার চরম নিষেধাজ্ঞা সুলতানার। মাকে বোঝানোর চেষ্টা করেও শ্রাবণ পারেনি, প্রকাশ করেও পারেনি একটু বুঝাতে তার উদ্দেশ্যটা, পারেনি তুলে ধরতে ইফতেখারের গুরুত্বটা। আজ আম্মার সাথে দেখা করতে যেতে চাইলো, তাতেও তিনি অনুমতি দিলেন না মেয়েকে। মনমরা হয়ে শ্রাবণ তাই বসে আছে তার একাকী গড়া বেদনার ঘুড়ি ব্যস্ত শহরের ধূসর আকাশে উড়াতে। মায়ের পায়ের শব্দে হুঁশে আসে যেন শ্রাবণ। কখন যে এত সব ভাবতে ভাবতে চোখের কার্নিশে অশ্রুজল জমে গিয়েছিল খেয়ালই করেনি। মায়ের অগোচরে আলতো করে আঙুলের ডগায় অশ্রু কাটিয়ে নেয় সে চোখ থেকে। সুলতান এসে সামনে দাঁড়িয়ে ফোনটা এগিয়ে দেয় ত্যক্ত মুখে। মুখে বলে না কিছুই। ফোন হাতে নেওয়ার আগে মায়ের মুখে তাকায় শ্রাবণ। সেই মুখ গহ্বরে চেপে থাকা ক্রোধ তার চোখে স্পষ্ট। বুঝতে পারে কেউ কল করেছে, তাই তিনি বাধ্য হয়ে ফোন এনে দিয়েছেন। শিশির ছাড়া কেউ বা আর কল করবে? নিশ্চয়ই শিশির। স্বপ্ন নিকেতন পাঠিয়েছিল তাকে অফিস যাওয়ার আগে একবার আম্মাকে দেখে যেতে। শ্রাবণ চুপচাপ ফোন নিয়ে নেয় মায়ের হাত থেকে। সুলতানা চলে যায় ফেলে আসা কাজে যোগ দিতে। টুল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসতে বসতে ফোনটা কানে তোলে শ্রাবণ।